গুপ্তরা স্বৈরাচারের মতোই নতুন জালিম, তারা ক্ষমতা পেলে দুর্বিষহ হবে জনজীবন। একটি দলের বিরুদ্ধে ভুয়া ব্যালট ছাপানোর অভিযোগ তারেক রহমানের। মানুষের চাহিদার চেয়েও বেশি করবে বিএনপি, শুক্রবার ইশতেহার ঘোষণা। নেতার আগে জনতাকে প্রাধান্য দিয়ে দেশ করার আশা জুবাইদা রহমানের। দেশের সবচেয়ে মজলুম সংগঠন জামায়াত, দাবি আমিরের। একটি দলের বিরুদ্ধে হুমকি ধামকির অভিযোগ, অভিযুক্ত ধরা পড়ায় হ্যাকের সত্যতা প্রকাশ হওয়ার দাবি। জামায়াত ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের 5 ঘন্টার পারিশ্রমিক দেবে প্রতিষ্ঠান, বাকি 3 ঘন্টার ভর্তুকি দেবে সরকার। জুলাই সনদ বাস্তবায়ন সহ 41 দফা ইশতেহার ঘোষণা। ভোরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। গুপ্তরা স্বৈরাচারের মতোই নতুন জালিম, তারা ক্ষমতা পেলে দুর্বিষহ হবে জনজীবন। বরিশাল ও ফরিদপুরে নির্বাচনী জনসভায় কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গুপ্তরা ভুয়া ব্যালট ছাপাচ্ছে দাবি করে ভোটের মাধ্যমে তাদের উচিত শিক্ষা দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। পাশাপাশি নারীদের ঘরবন্দি রাখার ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তার। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন নেতা আছে, সেই নেতা তারেক। লক্ষ জনতার দৃষ্টি এক বিন্দুতে, যার আগমনে পুরো অঞ্চল জুড়ে উৎসবের আমেজ। ব্যানার প্লাকার্ডে একজনেরই নাম, তিনি তারেক রহমান। ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বরিশালে আসতেই উচ্ছ্বাসের নগরীতে পরিণত হয় দক্ষিণের এই প্রান্তর। শহরের বেলস পার্ক মাঠের মঞ্চে এসে বরিশালবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি চেয়ারম্যান। 2 দশক পর এই নগরীতে তারেক রহমানের আগমনে উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো মাঠ। সাধারণের ভালোবাসায় সিক্ত হন তারেক রহমান। প্রিয় ভাই ও বোনেরা, বক্তব্যের শুরুতে বিএনপি চেয়ারম্যান বলেন, বরিশালবাসীর নানা সমস্যা সমাধানে বিএনপিকে সমর্থন দিতে হবে। দক্ষিণাঞ্চলের নদী ভাঙনের বিপরীতে বেড়িবাঁধ নির্মাণের কথা জানান তারেক রহমান। এই সকল সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে। বিএনপি চেয়ারম্যান বলেন, স্বৈরাচারের ভাষায় গুপ্তরা নতুন করে জালিম হিসেবে পরিচিত হয়েছে। তাদের ভোট দিলে জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে বলেও জানান তারেক রহমান। গুপ্তরা নিজেদের প্রিন্টিং প্রেসে ব্যালট ছাপাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান। ওই যে যারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, ওই যে যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসাবে চিনে, আমরা দেখেছি কিভাবে তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে। কিভাবে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে তাদের পরিচিত যেগুলা প্রেস আছে সেখানে বলে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে, যেটি তারা পকেটে করে নিয়ে যাবে। এদের এই ষড়যন্ত্র সম্পর্কে আপনাদেরকে সজাগ থাকতে হবে, যাতে করে 12 তারিখে আপনার অধিকার অন্য কেউ হাইজ্যাক করে নিয়ে যেতে না পারে। গুপ্ত জালিমদের উচিত শিক্ষা দিতে জনগণকে আহ্বান জানান তারেক রহমান। বলেন, যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, নারীদের অপমান করছে, মানুষকে নিজেদের পায়ে রাখতে চায়, তারা সৎ লোকের শাসন কায়েম করতে পারে না। একটি রাজনৈতিক দল, জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। এইসব লোক যদি দায়িত্ব পায়, তাহলে আজকেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে জনগণের ভাগ্যের কি দুর্বিষহ অবস্থা হবে। বরিশাল থেকে শেষ হলো বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিভাগীয় পর্যায়ে নির্বাচনী প্রচারণার জনসভা। সমস্যা সমাধানের পাশাপাশি নানা প্রতিশ্রুতি দিয়ে জানালেন দলের পরিকল্পনার কথা। দক্ষিণাঞ্চলের অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে চাইলেন ধানের শীষের পক্ষে ভোট। এদিন দুপুরে বরিশালের জনসভা শেষ করে হেলিকপ্টারে করে ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। বলেন, ফরিদপুর ঘিরে পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চায় তার দল। ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করারও আশ্বাস দেন তারেক রহমান। এই সমগ্র অঞ্চলকে ঘিরে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই, যাতে করে ড্রাই সিজনে, শুকনা মৌসুমে এই এলাকার মানুষের পানির কষ্ট না থাকে, চাষাবাসের কষ্ট না থাকে। ধানের শীষ আগামী 12 তারিখে নির্বাচনে জয়যুক্ত হলে পরে বিভাগ গঠন করলে যদি এলাকার মানুষের উপকার হয়, বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয়,
তাহলে ইনশাল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে। 12 তারিখ জনগণ তাদের নির্বাচিত করলে 13 তারিখ থেকে বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করবে বলেও প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। যে কোনো বড় কাজ করতে সক্ষম। আহমেদ সালেহীন, সময় সংবাদ। শুক্রবার ইশতেহার ঘোষণা করবে বিএনপি। এ কথা জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, ক্ষমতায় গেলে জনগণের চাহিদার চেয়েও বেশি কাজ করবেন তারা। রাজধানীর হাতিরঝিলে ঢাকা 17 আসনের পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান বলেন, নেতার আগে জনতাকে প্রাধান্য দিয়ে দেশ করতে চায় বিএনপি। হাতিরঝিলের এমপি থিয়েটারে নাগরিক সমাবেশ। বুধবার বিকেলে ঢাকা 17 আসনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমাবেশের মধ্যমণি ডাক্তার জুবাইদা রহমান। ভোটারদের ভাবনায় উঠে আসে নানা সমস্যা আর সংকটের কথা। 17 আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে এসবের সমাধান চান তারা। আমি চাইবো যে আমাদের তারেক রহমান স্যার যেন সরকারি যে স্কুলগুলো আছে ওগুলোর জন্য মানগুলো একটু ভালো করে। আমাদের এই 17 আসনের জনগণের সকলের জন্য কিন্তু এটা একটা সৌভাগ্য যে তিনি এখানে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, 17 বছরের নির্বাসিত জীবনে দেশ নিয়ে পরিকল্পনা করেছেন তারেক রহমান। ক্ষমতায় এলে জনগণের চাহিদার চেয়েও বেশি কাজ করবে বিএনপি। আপনারা যেসব সমস্যার কথা বলেছেন এর চেয়েও ভালো সমাধান ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের মাথায় আছে, বিএনপির কর্মসূচিতে আছে। তারেক রহমানের স্ত্রী বিশিষ্ট চিকিৎসক জুবাইদা রহমান বলেন, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। নেতার আগে জনতাকে প্রাধান্য দিয়ে দেশ গড়তে চায় বিএনপি। আমি, আপনি, আমাদের সকলের সমস্যা অনেক। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান সম্ভব। আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। আমরা বলি, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। আমরা এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র উপহার দিতে চাই জনগণকে, যেখানে নেতার আগে জনতা। অনুষ্ঠান থেকে জানানো হয়, শুক্রবার নির্বাচন ইশতেহার প্রকাশ করবে বিএনপি, যেখানে সব শ্রেণী পেশার মানুষের সমস্যা চিহ্নিত করে তা থেকে সমাধানের রূপরেখা থাকবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জামায়াত দেশের সবচেয়ে মজলুম সংগঠন উল্লেখ করে একটি দলের বিরুদ্ধে হুমকি ধামকির অভিযোগ তুলেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। এক্স অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে তিনি বলেন, অভিযুক্ত ধরা পড়ায় সামনে এসেছে সত্য। কুড়িগ্রাম, লালমনিরহাট, টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াত আমির। বিস্তারিত শাহিন আলমের প্রতিবেদনে। নির্বাচনী প্রচারণায় একের পর এক জেলা চষে বেড়াচ্ছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সেই ধারাবাহিকতায় বুধবার বিকেলে টাঙ্গাইলের জনসভায় যোগ দেন তিনি। টাঙ্গাইলের পৌর উদ্যান জনসভায় আসেন জামায়াত আমির। মুহুর্মুহুর স্লোগানে জামাত প্রধানকে স্বাগত জানায় নেতাকর্মীরা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন সামনে রেখে সম্ভাব্য এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ করেন জামাত আমির। বাংলাদেশ জামাতে ইসলামের সবচেয়ে বড় মজলুম সংগঠন বাংলাদেশে। আর কোন সংগঠনের শীর্ষ 11 জন নেতাকে শেখ হাসিনার সরকার খুন করে নাই। বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি যারা আমাদের মতো মজলুম ছিলেন 15.5 বছর, তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন, চাঁদাবাজি করছেন, দুর্নীতি করছেন, মামলা বাণিজ্য, দখল বাণিজ্য করছেন। শুধু তাই না, এখন নির্বাচন সামনে রেখে সম্ভাব্য নির্বাচনী এজেন্টদেরকে ঘরে ঘুরে গিয়ে নাকি তারা হুমকি দিচ্ছেন। এর আগে দুপুরে তিস্তাপাড়ের জেলা নীলফামারী ও লালমনিরহাটের জনসভায় যোগ দেন জামাত আমির। তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মঞ্চে তিনি বলেন, জামাত ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আমরা তিস্তাকে জীবন দিব ইনশাআল্লাহ। ওই তিস্তার কঙ্কালার মরুভূমি থাকবে না। এই তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ। কারণ লাল চোখ আমরা পরোয়া করব না। আমার দেশ আগে, এ দেশের জনগণের স্বার্থ আগে।
এদিন সকালে জামায়াত আমির যোগ দেন উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামের জনসভায়। এ সময় জেলার সরকারি কলেজ মাঠে নেতাকর্মীদের ঢল নামে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্ত ধরা পড়ার মধ্য দিয়ে সামনে এসেছে সত্য। একটি দল এবং তাদের লেলিয়ে দেওয়া কিছু কাণ্ডজ্ঞানহীন মানুষ আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মা বোনদের নারীদের গায়ে হাত দিচ্ছে। 4 দিন আগে আমার এক্স আইডি হ্যাক করে যা তা এখান থেকে চালাই দিছে, আর এমনি একটা দল ঝাঁপাইয়া পড়ছে, তাইরে নাইরে নাইরে বলে গান শুরু করে দিচ্ছে। লজ্জা! ওদের চুনুপুটি তো গাইলো বটে, ওদের বড় বড় মাথাগুলো একই গান গাওয়া শুরু করে দিল। কাণ্ডজ্ঞান কোথায়? আলহামদুলিল্লাহ আমাদের সাইবার টিম ওদেরকে শক্তভাবে কবজা করে ধরে ফেলেছে। উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, দাবি নিয়ে বঞ্চিতদের আর রাস্তায় নামতে হবে না। সবার ন্যায্য পাওনাগুলো হাতে দিয়ে বলবো, এগিয়ে যাও। শাহিন আলম, সময় সংবাদ, টাঙ্গাইল। জামায়াত ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের কর্মঘণ্টা 5 করা হবে। বাকি 3 ঘন্টার অর্থ ভর্তুকি দেবে সরকার। নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে কথা বলেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। জুলাই সনদ বাস্তবায়ন সহ 26টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে 41 দফা ইশতেহার ঘোষণা করে জামায়াত। বুধবার রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাতের ইশতেহার প্রকাশ করেন। বক্তব্যের শুরুতে জামাত আমির ৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন। এ সময় জামাত আমির তুলে ধরেন রাষ্ট্র গঠনে তাদের রূপরেখা। যুব সমাজের হাত ধরে এখন ২৬টি বিষয়ে সরকার পরিচালনায় অগ্রাধিকার দিতে চায় দলটি। ৮ ভাগে তুলে ধরা হয়েছে ৪১টি ভীষণ। আমির বলেন, ইশতেহার জামাতের কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটা দেশ গঠনের জীবন্ত দলিল। যুব সমাজের প্রত্যাশাকে, আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা আমাদের ইশতেহার রচনা করেছি। ইশতেহার রচনা করেছি মায়ের জাতিকে সম্মান দেওয়ার জন্যে। ইশতেহার রচনা করেছি শিশুদেরকে নিরাপদ আবাসভূমি তৈরি করে দেওয়ার জন্যে। এটি কোনো দলীয় কর্মসূচি নয়, বরঞ্চ একটি জাতির প্রতি একটি দলের চিন্তা, তার ভিশন, তার পরিকল্পনা এবং কিভাবে সে আগামীর দেশটাকে সাজাতে চায় তার একটি জীবন্ত দলিল। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও মৌলিক অধিকারের বিষয়গুলো তুলে ধরা হয়েছে ইশতেহারে। দলীয় প্রধান জানান, জামাত ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের কর্মঘণ্টা 5 করা হবে, বাকি 3 ঘন্টার ভর্তুকি দেবে সরকার। যখন একজন সন্তান সম্ভবা মা, এরপরে যখন তিনি সন্তানকে জন্ম দেন, তার লালন পালন করেন, অনেক সময় 8 ঘন্টা কাজ করতে পারবেন না বলে পুরা চাকরিটাই ছেড়ে দেন। আমরা তো সেখানে তাদের জন্য সহজ করে দিচ্ছি। নারী শ্রমিক, তাদের জন্য কর্মঘণ্টার ব্যাপারে আমাদের একটা প্ল্যান আছে, আমরা বলেছি। চিন্তার ভাস যারা ব্যবসা এবং শিল্পের মালিক, তারা চিন্তা করেছেন 5 ঘন্টা কাজ করে যদি 8 ঘন্টার বেতন হয়, তাইলে আমি পোষাবো কিভাবে? না, আপনি দিবেন কেন? তিনি যে কয় ঘন্টা এখানে শ্রম দিবেন, সেই কয়েক ঘন্টার আপনি দিবেন, বাকিটা সরকারের দায়, সরকারকে দিতে হবে। জামাতের ইশতেহারের প্রতিপাদ্য একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ। আমি একজন লার্নার হিসেবে নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠকে ইসলামী আন্দোলনকে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছে জামায়াত। এমন অভিযোগ করে দলটির আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, জামায়াতকে নির্বাচিত করলে ধোঁকা খাবে জাতি। 30 দফা ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে কথা বলেন তিনি। রাষ্ট্র পরিচালনায় শরিয়াহকে প্রাধান্য দিয়ে পর্যায়ক্রমে রাষ্ট্র সংস্কার, দুর্নীতি রোধ, নারীদের অগ্রাধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে ইশতেহারে। নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করল ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে ইশতেহার ঘোষণা করেন দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাষ্ট্র পরিচালনার সর্বত্র শরিয়ার প্রাধান্য, পর্যায়ক্রমিক রাষ্ট্র সংস্কার, মহান মুক্তিযুদ্ধ, জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশার প্রতি দায়বদ্ধতা, আর্থিক, সামাজিক ও কূটনৈতিক সক্ষমতা বৃদ্ধি, নারীদের অগ্রাধিকার প্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সিন্ডিকেট ভেঙে দেওয়া ও সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের আশ্বাস দেওয়া হয় ইশতেহারে। দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে
রাজনীতিতে গুণগত পরিবর্তন, দুর্নীতি দুঃশাসন, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, মাদক মুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা। 11 দলীয় ঐক্যে না থাকা প্রসঙ্গে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠকে ইসলামী আন্দোলনকে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছে জামায়াত। জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, সে আমেরিকার দূতাবাসে সে আমাদেরকে জঙ্গি হিসাবে উপস্থাপন করে এবং সেখান থেকে আমাদেরকে ফিরিয়ে এনে আসবে, এটা আমরা অত্যন্ত দুঃখিত এবং ঘৃণা ভরে আমরা ধিক্কার জানাই। জামায়াতকে নির্বাচিত করলে জাতি ধোঁকা খাবে বলেও মন্তব্য করেন ইসলামী আন্দোলনের আমির। যে প্রয়োজনগুলো আছে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। নানা প্রতিশ্রুতি নিয়ে বিরামহীন গণসংযোগে ছুটে চলছেন প্রার্থীরা, একে অপরের দিকে ছুটছেন অভিযোগের তীর। বিএনপি বলছে সেনাবাহিনীর সঙ্গে খারাপ ব্যবহারকারীরা দেশে শান্তি চায় না। জামায়াতের অভিযোগ, বিরোধীরা হুমকি দিলেও নির্বিকার প্রশাসন। আর এনসিপি বলছে অত্যাচারীদের আর ক্ষমতায় দেখতে চায় না মানুষ। নির্বাচনী প্রচারণা তুঙ্গে। 12 ফেব্রুয়ারি ভোটের বৈতরণী পার হতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ঠাকুরগাঁও 1-এ নির্বাচনী জনসভায় বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে জামায়াত। চাঁদপুর 3-এ ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সেনাবাহিনীর সঙ্গে খারাপ আচরণকারীরা দেশের শান্তি চায় না। মেহেরপুর 1-এ বিএনপি প্রার্থী মাসুদ অরুণ বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন না হওয়ার ষড়যন্ত্রে লিপ্ত একটি মহল। আবেগের বশবর্তী না হয়ে যুক্তির ভিত্তিতে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার আহ্বান জানান নেত্রকোনা 1 আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। অন্যান্য আসনেও জোরে সোরে ভোটের প্রচারণা চালাচ্ছেন ধানের শীষের প্রার্থীরা। যারা ধর্ম নিয়ে প্রতারণা করতে পারে তারা তো ভবিষ্যতে মানুষকে নিয়ে প্রতারণা করবে, সেই প্রতারণা থেকে যেন সতর্ক থাকে। আর্মিকে নিয়ে যে কথা বলেছে, সান্দুর কপাল গলা ইলেকশন করে দেখা ভোট বিপ্লবের মাধ্যমে এদেরকে প্রতিহত করতে হবে। জামাত ইসলাম ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করতেছে, ভুল বোঝাচ্ছে। প্রচার যুদ্ধে সরব 11 দলীয় ঐক্যের প্রার্থীরাও। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্বাচনী সভায় জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, দলের ইমেজকে নষ্ট করতে একটি দল সাইবার অ্যাটাক শুরু করেছে। পাবনা 1 আসনে দাঁড়িপাল্লার প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন অভিযোগ করেন, তার নেতাকর্মীদের হুমকি দিচ্ছে প্রতিদ্বন্দ্বী দল। এ নিয়ে প্রশাসনকে জানালেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সিরাজগঞ্জ 4-এ গণসংযোগ করেন জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম খান। পঞ্চগড় 1-এ শাপলাকলির প্রার্থী সার্জিস আলম বলেন, জুলুমবাজদের আর ক্ষমতায় দেখতে চায় না মানুষ। যারা ক্ষমতায় না আসতে, এমপি মন্ত্রী না হইতে মানুষের উপরে জুলুম করতে পারে, ওরা তো ক্ষমতায় আসলে মানুষকে মানুষই মনে করবে না। সংগঠনের মর্যাদা ইমেজকে ক্ষতিগ্রস্ত করার জন্য ওনারা এখন সাইবার অ্যাটাক শুরু করেছে। এছাড়াও ভোটের মাঠে প্রচার চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরাও। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। পাল্টাপাল্টি অভিযোগে রাজধানীতে নির্বাচনী প্রচারণা তুঙ্গে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর শঙ্কা দেখছেন বিএনপি প্রার্থীরা। ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের অংশগ্রহণের সুযোগ দিয়ে ইসি ভোটের পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ 11 দলীয় ঐক্যের। নির্বাচনের বাকি আর মাত্র 8 দিন ঘনিয়ে আসছে সময়, আর প্রচারে জোর বাড়ছে প্রার্থীদের। রয়েছে নানা প্রতিশ্রুতি আর আশার বাণী, আবার কারো কারো আছে পাহাড় সমান অভিযোগ। তারপরও চালিয়ে যাচ্ছেন গণসংযোগ। বুধবার রাজধানী কাকরাইলে প্রচারণায় বিএনপি প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা চলছে। একই আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি লেভেল প্লেইং ফিল্ড নেই উল্লেখ করে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। কিছু লোকের প্রার্থীর এমন কথা শোনা যাচ্ছে যে তারা জিতবেই, ওদের সাধারণ লোক জানে, আমি নিজেও বুঝি যে ওদের জেতার কোনো সম্ভাবনা নাই। এত কনফিডেন্স ওরা কোত্থেকে পায়? যেখানে জনগণের যারা ভোট দেবে সেখানে ইঞ্জিনিয়ারিং হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশের যে অবস্থা আছে, মিডিয়া এক পক্ষে চলে গিয়েছে, প্রশাসন এক পক্ষে চলে গিয়েছে, এবং সেখানে বিভিন্ন জায়গায় হলো আমাদের ভয়ভীতি দেখানো হচ্ছে
তো তাহলে কিভাবে হলো লেভেল প্লেইং ফিল্ডটা হচ্ছে? এটা একটা অসম ফিল্ড। ঢাকা 6 আসনে গোপীবাগে প্রচারণায় বিএনপি প্রার্থী ইশরাক হোসেন বলেন, এক হোল্ডিংয়ের বিপরীতে একাধিক ভোটার থাকতে পারে না। এ বিষয়ে কমিশনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বেশ কিছু হোল্ডিং অ্যাড্রেসে 70, 100, 120 জন করে ভোটার রেজিস্ট্রেশন করা হয়েছে। তো এই রিপোর্টটা যখন আমরা ভোটার স্লিপ দিতে যাচ্ছি বাড়ি বাড়ি, আমাদের গত 2 দিন আগে এই কার্যক্রমটি শুরু হয়, তখন এই ধরনের কিছু রিপোর্ট আমরা পেয়েছি। ঢাকা 17 আসনে তারেক রহমানের নির্বাচনী প্রচারণার প্রধান সমন্বয়ক আব্দুস সালাম বলেন, ভোটের তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে একটি দলের মাথা খারাপ হচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে জামাতের মাথা তত খারাপ হচ্ছে। এই যে তাদের যে আচরণ, এই আচরণ এটাই প্রমাণ করে যে আর মাত্র কয়েকদিন আছে, এই কয়েকদিনের মধ্যে তাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। মোহাম্মদপুরে ঢাকা 13 আসনের প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠিত হয়। এ সময় দীর্ঘদিনের অব্যবস্থাপনা, নাগরিক ভোগান্তি নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ। আর 11 দলের প্রার্থী মামুনুল হক জানান, উন্নয়ন প্রকল্পের বাজেট, ঠিকাদার ও অগ্রগতি জনসম্মুখে প্রকাশের মাধ্যমে নিশ্চিত করা হবে পূর্ণ স্বচ্ছতা। নিরাপদ ও সন্ত্রাসমুক্ত জীবন, কিশোর গ্যাং, মাদক, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, থানা প্রশাসন ও কমিউনিটির সমন্বয়ে নিয়মিত অভিযান, কড়া নজরদারি ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করে মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগরকে নিরাপদ বসবাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলা হবে। ঝুঁকিপূর্ণ এলাকায় সিসিটিভি, পর্যাপ্ত সড়কবাতি ও পুলিশি টহল জোরদার করা হবে। বাজার, টার্মিনাল ও অফিসে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হবে। টেন্ডারবাজি ও রাজনৈতিক চাঁদাবাজি বন্ধ করা হবে। এদিন মালিবাগে নির্বাচনী গণসংযোগে ঢাকা 11 আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম অভিযোগ করেন, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে ভোটের পরিবেশ নষ্ট করছে কমিশন। অন্য জোট তারা ঋণখেলাপি, দ্বৈত নাগরিকত্ব, ভূমিদস্যু, চাঁদাবাজ, সন্ত্রাসী এই ধরনের লোকদেরকে নমিনেশন দিয়েছে। ফলে এটা আমাদের জন্য একটা দুঃখজনক যে 5ই আগস্ট পরবর্তী আমরা একটা ভালো প্রতিদ্বন্দ্বীও পাচ্ছি না। নির্বাচন ঘিরে পাশের দেশ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ভয় ভীতিহীন, নিরপেক্ষ এবং উৎসব মুখর নির্বাচন করার কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ভোটের আগে ও পরে 7 দিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি। এই অঞ্চলে কোনো আশঙ্কা নেই। এই অঞ্চলে নির্বাচন খুব সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে হয়ে যাবে এবং খুব উৎসব মুখর হবে। প্রতিটা কেন্দ্রে সিসিটিভি থাকবে, বডি ক্যাম থাকবে, তারপরে আপনার ডগ স্কোয়াড থাকবে, ড্রোন থাকবে, মানে কোনো কিছুর অভাব নেই। দেশের 90% মানুষ ভোট দিতে মুখিয়ে আছে, তবে তাদের শঙ্কা সুষ্ঠু পরিবেশ নিয়ে। গবেষণা সংস্থা CRF এর জরিপে উঠে এসেছে এ তথ্য। জরিপ অনুযায়ী আওয়ামী লীগের 48% সমর্থক এবার বিএনপিতে ভোট দেবেন এবং জামায়াতকে দেবেন 29% ভোটার। আগামী জাতীয় নির্বাচন নিয়ে জনমত কি বলছে তা জানতেই দেশ জুড়ে 11,038 জন ভোটারের উপর জরিপ চালায় কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন CRF। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রকাশিত সেই জরিপ প্রতিবেদনে উঠে এসেছে নানা সমীকরণ। প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহাবুল হক জরিপ বলছে 90% বেশি মানুষ ভোট দিতে মুখিয়ে আছেন, তবে এবারের নির্বাচনে ধর্মের চেয়েও বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে দুর্নীতি দমন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। 91 নির্বাচনে সেখানে প্রায় 84% মানুষ ভোট দিতে গিয়েছিলেন। এখানে আমরা দেখব যে সেটাকেও রেকর্ড সংখ্যক মানুষ এবার নির্বাচন উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা ভোট দিতে যাবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর ভিতরে আরও কিছু বিষয়, যেমন সেটা হচ্ছে যে 20% মানুষ আমরা দেখব যে তারা কিন্তু ভোটের ব্যাপারে স্টিল তারা অডিট। CRF এর প্রতিবেদন বলছে, নতুন পুরাতন ভোটারদের পছন্দের ক্ষেত্রেও দেখা যাচ্ছে বিভিন্ন চিন্তাধারা। 48%-এরও বেশি ভোটার যারা অতিপূর্বে নৌকায় ভোট দিয়েছেন তারা বিএনপিতে ভোট দেবেন। 37.4% মানুষ যারা 2008 সালের পরে ভোটার হয়েছে তারা জামাত ইসলামীতে ভোট দিবেন বলে আমাদেরকে রিপোর্ট করেছেন।
তথ্য বলছে ভোটাররা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার চেয়ে ভোট কেন্দ্রের উপস্থিত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বেশি চিন্তিত। ভয়ভীতি প্রদর্শন, জালিয়াতি এবং ব্যালট দখল আশঙ্কা সব দলের সমর্থকদের মধ্যেই রয়েছে বলেও জানায় সিআরএফ। একদিন আগে আমরা শুনছিলাম আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। 12 ফেব্রুয়ারির নির্বাচনের দিকে তাকিয়ে পুরো দেশ। সব শ্রেণী পেশার মানুষ চাইছেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের দায়িত্বে আসুক নির্বাচিত সরকার। বিশ্লেষকদের মতে গ্রহণযোগ্য নির্বাচনের পর পরাজিত দল বা জোটকে নিতে হবে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা। এর ব্যত্যয় হলে গণতন্ত্র এবং দেশের স্থিতিশীলতা ধরে রাখা প্রায় অসম্ভব। মঞ্জুরুল হক মঞ্জুর ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। আমিনবাজারের ভাঙ্গা ব্রিজ এলাকা। শীতের সকালে সাভারের মোতালেব তার দলবল সহ অন্য সব দিনের মতো মাছ শিকারে নেমেছেন। উন্মুক্ত সরকারি সব জলাশয়ে যা মাছ পাওয়া যায় তা বিক্রি করে সংসার চলে তাদের। দেড় যুগেরও বেশি সময়ের জেলে জীবনে কয়েক দফা চেষ্টা করেও জেলে কার্ড করতে পারেননি মোতালেব। নতুন সরকারের কাছে একটি জেলে কার্ডই এখন একমাত্র চাহিদা। মাঘ মাস, ফাল্গুন মাস, চৈত্র মাস, এই 3টা মাস খুবই বেকার থাকি। এটা আমাকে ফ্যামিলি নিয়ে চলা খুবই অসম্ভব ভাই। এই পরিস্থিতিতে যে সরকারি ক্ষমতায় আসুক আমাদের যদি কিছু একটা সহযোগিতা করতো তাহলে আমাদের লাগে খুব ভালো হতো ভাই। ওই দলেরই আরেক সদস্য বাদল, তিনি চান নির্বাচনটি সুষ্ঠু হোক। ভালো একজন সরকার চাই, 15 বছর দিয়ে ভোট দিতে পারি না, অবশ্যই সুষ্ঠু নির্বাচনে ভোট দেবো। এই দেশের অর্থনীতির চাকা সচল রাখেন এইসব সাধারণ মানুষ। রূপগঞ্জের মায়েশারা বেগমও শ্রমজীবীদের প্রতিনিধি। চলতি বছর 1 বিঘা জমিতে সবজি ফলিয়েছেন তিনি। সবজির ফলনও হয়েছে ভালো, তবে অন্য সব বছরের মতো ন্যায্য দাম মিলছে না এবারও। সিনিয়র সিটিজেন হিসেবে রাষ্ট্র তার খোঁজ রাখেনি কোনো সময়ে। স্বামী মারা গেছে 20 বছর ধরে, আমি আজ পর্যন্ত একটা কোনো বিধবা কার্ডও পাই নাই, বয়স্ক কার্ডও পাই নাই। এখন তো সামনে ভোট, এখন তাহলে কি চান? যে শান্তি চাই, দেশের শৃঙ্খলা চাই, ভালোভাবে চলা চাই। গ্রাম থেকে এই মেগাসিটির দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার। জীবন এখানে যান্ত্রিক, আত্মকেন্দ্রিক, তবে এখানেই দানা বাঁধে 24-এর অভ্যুত্থান। রাজপথে রক্ত ঝরানো বন্ধুর স্বপ্ন কি পূরণ হচ্ছে এবার? অনেক বছর পর বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। আমরা চাই নতুন একটি বাংলাদেশে এমন একটি সরকার আসুক, প্রশাসনিক সেক্টরে যে স্বজনপ্রীতি এইসব জিনিসগুলো থাকবে না। এবার একটা ফেয়ার ইলেকশন হবে এবং জনগণই এবার বাছাই করবে যে তারা কাকে ক্ষমতায় চায়। বিগত কয়েকটি ভোটের অভিজ্ঞতা ভালো নয় কারোরই। সব দিক বিবেচনায় 12 ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু না হওয়ার কোনো বিকল্প নেই। বিশ্লেষকরা বলছেন আসন্ন নির্বাচনটি হতে হবে অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য। এটির ব্যত্যয় হলে দেশে তো বটেই, বহির্বিশ্বেও ইমেজ সংকটে পড়বে বাংলাদেশ। দেশের স্বার্থে এবং নিজেদের অস্তিত্বের স্বার্থেই এই দলগুলো সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশনকে পূর্ণাঙ্গ সহযোগিতা করা উচিত। যারাই বিরোধী দল হন তারা দায়িত্বটা সঠিকভাবে পালন করেন, সংসদে যান, সরকারি দলকে টুটি চেপে ধরেন। বৈষম্য বিলোপের জন্য যে গণজোয়ার, তার আকাঙ্ক্ষা পূরণের অন্যতম অনুষঙ্গ নির্বাচন। তাই সবার জন্য সমান সুযোগ রেখে শুরু হোক নতুন দিন। আসন্ন 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে বহুমুখী সমীকরণের পথে আছে এই ভূখণ্ড। বিশেষজ্ঞরা বলছেন এই নির্বাচনকে সামনে রেখে দায়িত্বশীল হতে হবে সব পক্ষকে, কারণ নির্বাচনের দিন, নির্বাচনের আগে এবং পরে রাজনৈতিক দলগুলোর আচরণেই নির্ভর করবে ভবিষ্যতে কোন পথে হাঁটবে এই বাংলাদেশ। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানের পরও থেমে নেই অপরাধীদের দৌরাত্ম্য। কর্মীদের প্রশিক্ষণ দিয়ে সারা দেশে গড়ে তুলেছে হাতবোমা তৈরি ও সরবরাহের গোপন নেটওয়ার্ক। এসব হাতবোমা বিশেষ ব্যবস্থায় কখনো সড়ক পথ, কখনো বা নদী পথে পাঠানো হয় এক জেলা থেকে অন্য জেলায়। জেলা পর্যায়ে কর্মীদের প্রশিক্ষণ ও বোমা তৈরি করে দিতে ভাড়া খাটেন অনেকে। এসব নেটওয়ার্কের লাগাম টানতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হবার পরামর্শ অপরাধ ও নিরাপত্তা বিশ্লেষকদের। 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। রিপোর্ট করছেন সাইফুল রুদ্র।
নাশকতাকারীদের শনাক্ত ও গ্রেফতারে দেশব্যাপী চলছে সাঁড়াশি অভিযান। এসব অভিযানে প্রতিদিনই গ্রেফতার হচ্ছে ছোট বড় চক্র ও একাধিক অপরাধী। হাতবোমা তৈরি করে এমন নেটওয়ার্কে যুক্ত থাকা এই কর্মী সময় সংবাদকে জানান, কঠোর নজরদারির পরও হাতবোমা তৈরির নানা উপকরণ ও রাসায়নিক সংগ্রহ করা হয় স্থানীয় বাজার থেকে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে পরিবহন ও যাতায়াতে রুট পরিবর্তন করেন তারা। নদী পদ্মা আর কি বেশি আসে এই বারুদগুলা, পাড়া কিনতে পাওয়া যায়, এটা ডাইনা ফাঁকি করতে হয়। এই কারিগর সময় সংবাদকে জানান, আধিপত্য বিস্তার ও প্রতিপক্ষকে ভয় দেখাতে হালকা ও বিধ্বংসী দুই ধরনের হাতবোমা বানান তারা। উপলক্ষ অনুযায়ী তাদের কাছ থেকে বুঝে নেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। এগুলো দলের নেতারা সংগ্রহ করে। আমার মতো অনেক কারিগর আছে বানানোর মতো, যার সাথে যার আর কি দামে বনে পর্তায় বনে। মারামারির জন্য এই হাতবোমা সব নেতারাই প্রয়োগ করে। নিরাপত্তা বিশ্লেষক বলছেন, এসব নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা না গেলে আসন্ন নির্বাচনে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে দুষ্কৃতিকারীরা। তার মতে নিয়ন্ত্রণ করতে হবে খোলা বাজারে কেমিক্যাল বিক্রি। গোয়েন্দা কার্যক্রম বাড়াতে হবে এবং আমাদের নাগরিক হিসেবে আমাদেরকে সজাগ থাকতে হবে। যারা এইসব আইটেম বিক্রি করে তাদের উপরে যদি একটা কন্ট্রোল থাকে, ডেফিনেটলি এটা কন্ট্রোল করা যাবে। যখন অপরাধীরা দেখবে তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, তখন অন্য অপরাধীরা তারা কিন্তু অপরাধ থেকে বিরত থাকবে। সম্প্রতি দেশের কয়েকটি জেলায় হাতবোমা উদ্ধার ও বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের দাবি, নাশকতা ঠেকাতে অব্যাহত আছে নজরদারি। অ্যান্টি টেরোরিজম ইউনিটের কনসার্ন যারা আছেন তারা এ বিষয়ে খোঁজখবর নেন এবং তারা এই বিষয়টিকে খতিয়ে দেখার চেষ্টা করেন। সার্বক্ষণিকভাবে আমাদের গোয়েন্দা নজরদারি চলছে, আমরা তথ্য সংগ্রহ করছি। যদি এ ধরনের কোনো রকমের আশঙ্কা পাওয়া যায় বা তথ্য পাওয়া যায়, অবশ্যই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, নাশকতাকারীদের রুখতে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা অথবা প্রস্তুতির জায়গাটা নিশ্চিত করা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা বিশৃঙ্খলার চেষ্টা করে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। অতীতের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে তা কাটিয়ে ওঠারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান নৌপ্রধান। নির্বাচন উপলক্ষে কুতুবদিয়া পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কঠোর অবস্থানে বাংলাদেশ নৌবাহিনী। ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় 16টি সংসদীয় আসনে 25টি উপজেলায় দায়িত্ব পালন করছে বাহিনীটি। বুধবার সকালে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান কুতুবদিয়া পরিদর্শনে আসেন। এ সময় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। বলেন, নির্বাচনে কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা বিশৃঙ্খলার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। কঠোর অবস্থানে থাকবে নৌবাহিনী। আমরা সবাই একতাবদ্ধ এবং আমরা সবাই দৃঢ় প্রতিজ্ঞ। আমরা দেশ এবং জাতিকে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। সন্ত্রাসী কার্যক্রমের ক্ষেত্রে সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং যারা বিশৃঙ্খলা তৈরি করতে চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে অত্যন্ত কঠোর। বিগত নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে নানা প্রশ্ন থাকলেও অতীতের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে কাটিয়ে ওঠার চেষ্টা করা হবে। নির্বাচন ঘিরে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনীর 7টি জাহাজ মোতায়েন থাকবে বলেও জানান নৌবাহিনীর প্রধান। এই বছর আমরা রেকর্ড সংখ্যক নৌবাহিনীর সদস্যদেরকে মোতায়েন করেছি। এছাড়া আমাদের দ্বীপাঞ্চল এবং উপকূলীয় এলাকায় 7টি জাহাজ সার্বক্ষণিক মোতায়েন থাকবে। কুতুবদিয়ায় মোট ভোটার 1,04,919 জন। ভোট কেন্দ্র 38টি, এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র 18টি। পার্থপ্রতিম বিশ্বাস, কুতুবদিয়া, কক্সবাজার। নির্বাচন সামনে রেখে ঢাকা 16 আসনে টহল জোরদার করেছে যৌথ বাহিনী। দুপুরে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে জননিরাপত্তায় পেট্রোলিং কার্যক্রমের বিষয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। নির্বাচনে যে কোনো বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে যৌথ বাহিনী। চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে কাজ করছে তারা। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের এক্স আইডি হ্যাক হওয়ার ঘটনায় যথেষ্ট প্রমাণের ভিত্তিতে বঙ্গভবনের কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার আলমকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার রাতে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।
বলেন, বুধবার রাজধানীর হাতিরঝিল থানায় একটি নিয়মিত মামলা হয়েছে আর তার তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশ। তদন্তের স্বার্থে গ্রেফতার সরোয়ারের কাছ থেকে জব্দ আলামতগুলো ফরেনসিক পরীক্ষা করা প্রয়োজন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। বলেন, বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য না ছড়ানোর আহ্বান জানান তিনি। মতিঝিল এলাকা থেকে মোহাম্মদ সারোয়ার আলম নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই হাতিরঝিল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। নিবিড় তদন্তের জন্য মামলাটির তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপর ন্যস্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আনিত ব্যক্তির কর্মস্থল হতে তার ব্যবহৃত মোবাইল ফোন, কম্পিউটারের হার্ড ডিস্ক এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী জব্দ করা হয়েছে। রাজধানীর সূত্রাপুরের কসমোপলিটন স্কুলের পাশের একটি ভবন থেকে 152টি স্ট্যাম্প উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে অভিযান শেষে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান জুলফিকার। বলেন, স্থানীয় প্রতিনিধি নিয়ে পুরো ভবন তল্লাশি করার পর বারান্দা থেকে বস্তাবন্দি অবস্থায় এসব স্ট্যাম্প পাওয়া গেছে। জব্দ স্ট্যাম্পগুলো সূত্রাপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নির্বাচনের সময়ে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে ভবন মালিককে সতর্ক করা হয়েছে। আপনাদের ইনফরমেশনের থ্রুতে আমরা গোটা বিল্ডিংটা সার্চ করি, হ্যাঁ, এবং আপনাদের স্যাটিসফ্যাকশনের কারণে এখানকার লোকাল যে প্রতিনিধি উনিও ছিলেন, ওনাদের নিয়ে আমরা গোটা বিল্ডিংটা সার্চ করি এবং ওনাদের স্যাটিসফ্যাকশনে আমরা প্রত্যেকটা রুম তন্ন করে খুঁজেছি। আমরা যেহেতু জব্দ তালিকাতে এটা গোনা হয়েছে, এটা 152টা স্ট্যাম্প পাইছি আমরা। ওনাদের উপস্থিতিতে আমরা আর কোনো কিছু পাই নাই। শেরপুর 3 আসনে জামায়াতে ইসলামের সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শোকের ছায়া পুরো এলাকায়। কান্নায় ভেঙে পড়েন স্বজন ও সহকর্মীরা। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি। এদিকে নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর 3 আসনে 12 তারিখের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। হঠাৎ এক মৃত্যুর খবরে শোকাহত পরিবেশ। স্বজন ও দীর্ঘদিনের সহকর্মীদের চোখ অশ্রুসিক্ত। দুনিয়ার মায়া ছেড়ে পরপারে পাড়ি জমালেন শেরপুর 3 আসনের জামায়াত ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল। স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান। মঙ্গলবার রাত 10টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে সেখান থেকে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজে। সেখানে রাত 1:30টার দিকে তার মৃত্যু হয়। এমন একটা ব্যক্তি ছিল, তার সাথে আপনার আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যত দল নির্বিশেষে সবাই তার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। হিন্দু মুসলমান যারা শিবজিতে ছিল তারা তার জন্য অনেক পাগল। এই মুহূর্তে উনি চলে যাওয়াটা আমাদের এই ঘেপার পূরণ হবে না। বুধবার দুপুর 2:30টার দিকে পৌর পার্ক মাঠে অনুষ্ঠিত হয় প্রথম জানাজার নামাজ। বিকেল 5টায় শ্রীবর্দী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় জানাজা। তার মৃত্যুতে জামায়াত, বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। আমরা একই সঙ্গে রাজনীতি করেছি। উনি আমার কাছের ছোট ভাই ছিল। 4 দলীয় ঐক্যজোটের সমস্ত আন্দোলন, সংগ্রাম, নির্বাচন তাকে নিয়ে আমি পরিচালনা করেছি। উনি অল্প বয়সে আমাদের কাছ থেকে চলে যাওয়ার কারণে আমরা সবাই আসলে মর্মাহত। ওনার আনুগত্যে আমি কখনোই কোনো কমতি দেখি নাই। আমরা তাকে হারিয়ে খুবই শোকাহত। এদিকে জামায়াত ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর 3 আসনে 12 তারিখের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ওমর ফারুক, সময় সংবাদ। বিএনপি ক্ষমতায় এলে সিলেট টু ম্যানচেস্টার ফ্লাইট সবসময় চালু রাখার পাশাপাশি টিকিটের খরচ কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিলেট টু ম্যানচেস্টার ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও অন্তর্বর্তী সরকারকে কৃতজ্ঞতা জানায় যুক্তরাজ্য বিএনপি। এ সময় হুমায়ুন কবির বলেন, সিলেট টু ম্যানচেস্টার ফ্লাইট চালু রাখা কোনো দলের নয়, এটি দেশের সব প্রবাসীর দাবি।
এছাড়া সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের দাবিও জানান তিনি। বাংলাদেশি যারা আছেন প্রবাসী সবার জন্য যাতে একটা এফোর্ডেবল ফেয়ার প্যাকেজ আমরা করতে পারি, যাতে ওনারা কোনো কোনো বাংলাদেশ সফর করতে পারেন, বাংলাদেশ সম্বন্ধে আগামী প্রজন্মকে একটা আকর্ষণীয়ভাবে তাদের কাছে তুলে ধরতে পারেন, যাতে একটা কার্যকর অবস্থায় যায় এবং ফুল অ্যাসেসমেন্টের মাধ্যমে একটা সিদ্ধান্ত সুটেবল সিদ্ধান্তে আসতে পারবো। তারুণের ঐক্যবদ্ধ শক্তি দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা 17 আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম। বুধবার রাজধানীর বনানীর নির্বাচন পরিচালনা কার্যালয়ে তারুণের শক্তি শীর্ষক এক থিম সং উদ্বোধন আয়োজনে এসব কথা বলেন তিনি। তারুণের অগ্রযাত্রা ও নতুন প্রজন্মকে ধারণ করে বিএনপির নতুন থিম সং প্রচারণার মাঠকে আরও সরব করবে বলেও জানান বক্তারা। থিম সং উদ্বোধন অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে তরুণদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে একটি নাটিকা উপস্থাপন করা হয়। বর্তমানে যারা যে সমস্ত যুবক জেলের আছে তাদেরকে সঠিক পথে নিয়ে আসুন, দেশটাকে গড়ে তোলার জন্য আজকে 24-এর অভ্যুত্থানের পরে আমরা তো আশা করেছিলাম এই যুবকরা দেশ গড়ায় নতুন একটা পথ দেখাবে আমাদের, কিন্তু আসলে আমরা সেই পথটা দেখতে পেলাম না। এটা আমাদের জন্য না, সারা দেশের জন্য দুর্ভাগ্য। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। বুধবার নগরের উত্তর পাহাড়তলী 9 নম্বর ওয়ার্ডে কালীছড়া খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। জানান, কৃষি উৎপাদন বৃদ্ধি ও সেচ সুবিধা সম্প্রসারণে খাল খনন একটি কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ। খাল ও নালায় প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য আবর্জনা ফেলা বন্ধ করার আহ্বান জানান তিনি। জলাবদ্ধতা নিরসনে 36টি খাল খননের পাশাপাশি 21টি খাল পরিষ্কার ও খননের দায়িত্ব পালন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এই খাল খনন কর্মসূচির প্রথমে এই কনসেপ্টটা নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওনার জীবদ্দশায় উনি গ্রামে গঞ্জে খাল খনন কর্মসূচিগুলো এনেছিলেন। যেখানে খালের অংশ পড়বে সে যতই প্রভাবশালী হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না। আমরা সরাসরি খাল জনগণের সার্ভিসের অংশ, আমরা জনগণকে সার্ভিস দেওয়ার জন্য বদ্ধপরিকর। জলবদ্ধতামুক্ত একটি শহর জনগণকে উপহার দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম 7 আসনের বিএনপির প্রার্থী হুমাম কাদের চৌধুরী। বুধবার রাতে রাঙ্গুনিয়া উপজেলার কাদের নগরের একটি অডিটোরিয়ামে প্রশ্ন উত্তর পর্বের অনুষ্ঠানে তিনি এই কথা বলেন তরুণদের মাধ্যমেই জুলাই আন্দোলন সফল হয়েছে। আগামী রাঙ্গুনিয়া তৈরিতে তরুণদের পরামর্শ ও সহযোগিতা চান তিনি। আমরা মোরালেস কনফার্ম 14 তারিখে তারেক রহমান সাহেব বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আমার ভবিষ্যৎ আমি জানি না, আমি পাস করবো না কিনা আমি জানি না, বাট তারেক রহমান সাহেব সামনের প্রধানমন্ত্রী। বগুড়ার শাহজাহানপুরে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগজিন ও দেশীয় অস্ত্রসহ নুরু বাহিনীর এক সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত উপজেলার সাবরুলের বাগিনাপাড়া গ্রামে এই অভিযান চালানো হয়। সেনাবাহিনী বলছে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে নাশকতা চালাতে অস্ত্রগুলো মজুত করা হয়েছিল। জাতীয় নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করতে বগুড়ায় সন্ত্রাসীদের কাছে মজুত করা হয়েছিল আগ্নেয়াস্ত্র ও গুলি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত শাহজাহানপুর উপজেলার সাবরুলে বাগিনাপাড়া গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় চিহ্নিত সন্ত্রাসী নুরু বাহিনীর সদস্য আতিক হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, 15 রাউন্ড গুলি, 2টি ম্যাগাজিন ও 10টি দেশীয় অস্ত্র। আমরা দীর্ঘদিন এখানে চলাফেরা উঠা বসা করছি, আমরা বুঝতে পারিনি যে কার মধ্যে কি আছে। ভালোভাবে নির্বাচনটা হোক, সেনাবাহিনী আমাদেরকে সহযোগিতা করছে, এর জন্য আমরা সেনাবাহিনীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই এই দেশে যেন সন্ত্রাসী আর কোনো
পাখা না গজায়। অভিযানের পর গ্রেপ্তারকৃত আতিককে শাহজাহানপুর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। পুলিশ জানায় আতিক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের একজন সক্রিয় কর্মী ও তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে 5টি মামলা রয়েছে। রাত্রে 2টা থেকে সকাল 9টা পর্যন্ত অভিযান পরিচালনা করে তার তথ্য দেওয়া মতে বাড়ির ছাদের উপর থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, 10 রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে। সেনাবাহিনী জানায় অস্ত্রগুলো পলাতক শাহজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান নুরুর। এর আগে শাহজাহানপুরের একই এলাকায় অভিযান চালিয়ে গত 15 ও 28 জানুয়ারি 4 জনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। দেখছেন ভোরের সময়। স্বেচ্ছায় নয়, প্রতারিত হয়ে অংশ নিতে হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। যুদ্ধে যেতে না চাইলে করা হয় শারীরিক ও মানসিক অকথ্য নির্যাতন। রুশ সেনাবাহিনীতে এমন বাংলাদেশি কতজন আছেন এই তথ্য নেই কারো। হতভাগ্যদের কেউ কেউ মারা গেছেন, অনেকেরই যোগাযোগ বন্ধ পরিবারের সঙ্গে। বিশ্লেষকরা বলছেন তারা যে প্রতারিত হয়ে যুদ্ধে যাচ্ছেন সেই বার্তাটা মিশনকে পাঠাতে হবে। পাশাপাশি রাশিয়ায় যাবার পথে পা বাড়ানোর আগে সর্বোচ্চ সতর্ক থাকতে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই বলেও মনে করেন বিশ্লেষকরা। আব্দুল্লাহ শাফির রিপোর্ট। লক্ষ্মীপুরের মাকসুদুর রহমান উন্নত জীবনের আশায় গিয়েছিলেন রাশিয়ায়, কিন্তু রিক্রুটিং এজেন্সির প্রতারণায় তাকে যেতে হয় রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে। একসময় সৈনিকদের মাধ্যমে জানতে পারেন রুশ ভাষার চুক্তিনামায় লেখা তাকে বিক্রি করে দেওয়া হয়েছে। এগুলো দেখে সে বলে আপনার জন্য ইলেকট্রনিক ওয়ারফেয়ারের কাজ আছে। প্রায় একই ধরনের অভিজ্ঞতা রাশিয়া থেকে পালিয়ে আসা মুন্সিগঞ্জের মোহন মিয়াজিরও। প্রেস অ্যাসোসিয়েটসকে দেওয়া সাক্ষাৎকারে তারা এসব কথা জানান। চুক্তি স্বাক্ষর করানো হয়েছে, তোমরা এখানে অন্য কোনো কাজ করতে পারবে না। এর আগে বিবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মোহাম্মদ আকরাম হোসেন নামে একজন রাশিয়ার পক্ষ হয়ে যুদ্ধ করতে গিয়ে মারা যান। আর লক্ষ্মীপুরের সালমা আক্তার বলছেন গত বছরের মার্চ মাসে তার স্বামী আসগর হোসেনের সঙ্গে যখন তার সবশেষ কথা হয়েছিল তখন সে জানিয়েছিল তাকে রাশিয়ান আর্মির কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই সালমার। আমাদের দেশে ফিরাই আনো এটা বলছিল। বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের অভিবাসন কর্মসূচির এক প্রতিবেদনে বলা হয় রাশিয়ায় ভালো বেতন ও নিরাপদ চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের ফাঁদে ফেলা হচ্ছে। তারা ভাবছেন বৈধভাবে কাজের জন্য রাশিয়া যাচ্ছেন, কিন্তু সেখানে পৌঁছানোর পর জোর করে যুদ্ধে পাঠানো হচ্ছে। একই গ্রামের একাধিক বাংলাদেশি তারা রাশিয়াতে গিয়ে তারা পরিবার যোগাযোগ নেয়, ব্যুরো অফ ম্যান পাওয়ারের তাদের ছাড়পত্র নিয়ে সমস্ত কিছুর কথা বলে কাজের কথা নেওয়া হয়েছে, কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পর তারা আসলে সেই কাজটা পায়নি। যখন একটা ফ্রন্টলাইন একটা যুদ্ধক্ষেত্রে চলে যাওয়ার পরে তাদেরকে ওই ধরনের অবস্থা থেকে ফিরিয়ে আনা, এবং আমরা যতদূর জানি যে চুক্তিপত্রগুলো হয় সম্পূর্ণভাবে রাশিয়ান যে ভাষায়। এটার ফলে সেখানে যে কি লেখা রয়েছে তিনি হয়তো বিষয়টা বুঝতে পারছেন না। যুদ্ধক্ষেত্র থেকে যারা ফিরে এসেছেন এর বাইরে কত বাংলাদেশি রাশিয়ান ফ্রন্টলাইনার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছে তার সঠিক হিসেব নেই। তবে গত বছরের ডিসেম্বরে সময় টেলিভিশনের হাতে আসা একটি ভিডিও ফুটেজে দেখা যায় একটি রুমে অন্তত 28 জন মানুষ আছেন যারা এই দুর্দশা থেকে মুক্তি লাভের জন্য দিশেহারা। রাশিয়ান দূতাবাস বা রাশিয়া বাংলাদেশ দূতাবাস এইদের সহযোগিতা ছাড়া আপনার কিন্তু কত লোক যুদ্ধে আছে, কোথায় আছে, তারা কারা, এই আইডেন্টিফাই করাটা কিন্তু খুব কঠিন কাজ। এই বিষয়টা আমার মনে হয় যে আরও গভীরভাবে অবশ্যই দেখবে, এবং এদেরকে এই ধরনের তৎপরতা থেকে যদি বন্ধ না করা যায় এটা আসলে একটা অশুভ একটা ক্ষেত্র তৈরি করতে পারে। শুধু বাংলাদেশ নয়, এশিয়া ও আফ্রিকার আরও অনেক দেশ থেকেই প্রতারক চক্র এভাবে সহজ সরল মানুষকে বোকা বানিয়ে রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে বাধ্য করছে বলেও অভিযোগ আছে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। খুলনায় পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি হলেও নারী প্রার্থী নেই বললেই চলে। জেলার 6টি আসনে 38টি প্রার্থীর মধ্যে নারী মাত্র একজন। ভোটের মাঠে তেমন কোনো প্রচার প্রচারণাও নেই তার। আইনি বাধ্যবাধকতা না থাকায় নারীদের পিছিয়ে রাখা হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনায় বইছে ভোটের আমেজ। উপকূলীয় এ জেলায় পুরুষের চেয়ে নারী ভোটার বেশি। জয় পরাজয়ের সমীকরণে তাই বড় ভূমিকা নারীদের। তবে এই বিপুল শক্তির বিপরীতে 6টি আসনে 38 জন প্রার্থীর মধ্যে নারী প্রার্থী মাত্র একজন।
সংশ্লিষ্টরা বলছেন কোনো সরকারই সীমিত কর্মসংস্থান আর নিরাপত্তাহীনতার বেড়াজালে বড় কোনো পরিবর্তন আনতে পারেনি। ফলে নানা প্রতিবন্ধকতায় এ নগরী আজও নারীবান্ধব হয়ে ওঠেনি। প্রতিনিধিত্ব করার জন্য একজন রিপ্রেজেন্টেটিভ লাগবে, তো সেই রিপ্রেজেন্টেটিভ যদি না থাকে তাহলে নারীকে রিপ্রেজেন্ট করতে পারবে না, তো সেক্ষেত্রে নারীরা তো পিছিয়ে থাকবে। পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি, কিন্তু সেই বেশি হওয়ার ক্ষেত্রেও আমরা দেখি না যে কোনো নারী প্রার্থী আসতেছে। এটা কেন হচ্ছে এটা আসলে আমরা জানি না। পিতৃতান্ত্রিক যেই শাসন বা শোষণটা এটা কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছে, কিন্তু আমাদের সমাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। সেই সাথে কিন্তু নারীদের যে অধিকার বা যে শোষণ থেকে তারা মুক্তি পাবে সেটা কিন্তু হয়নি। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিবন্ধিত দলগুলোর কমিটিতে অন্তত 33% নারী সদস্য রাখার কথা বলা হয়েছে। দলীয় পদে নির্দিষ্ট হারে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা থাকলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন দেওয়া নিয়ে কিছু বলা নেই এই আদেশে। ফলে দলগুলো নারী মনোনয়নকে অগ্রাধিকার দিচ্ছে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের তো যোগ্যতা আছে, অনেক নারীর অনেক যোগ্যতা আছে। সেই যোগ্যতার জায়গাটাতে তাকে একটুখানি সুযোগ দেওয়া কিন্তু পার্টির কাছে আমরা আশা করেছি। খুলনার 6টি আসনে মোট ভোটার 21,01,000, এর মধ্যে নারী ভোটার 10,54,874 জন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপের সয়াবিন তেল ভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় 4 বছর পর এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বিদেশে পালিয়ে যাওয়ার সময় 1 ফেব্রুয়ারি বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রনিকে গ্রেফতার করে পিবিআই। পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হলে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শেষে বুধবার বিকেলে রনিকে পুনরায় আদালতে হাজির করা হলে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। 2022 সালের 8 সেপ্টেম্বর ঢাকা সিলেট মহাসড়কে ডিবি পুলিশ পরিচয়ে একদল ডাকাত সিটি গ্রুপের সয়াবিন তেল ভর্তি ট্রাক সহ 18,20,000 টাকা মূল্যের 12,240 লিটার ভোজ্য তেল ডাকাতি করে নিয়ে যায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরগরম চায়ের আড্ডা। প্রায় 42 বছর আগে মহকুমা থেকে জেলায় উন্নীত হওয়া শেরপুরে লাগেনি উন্নয়নের ন্যূনতম ছোঁয়া। পাশের জেলা থেকে পিছিয়ে পড়া এই জেলায় বিগত সময়ে দৃশ্যমান উন্নয়ন না হওয়ায় হতাশায় ভুগছেন নাগরিকরা। জেলায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি সহ বেকারত্ব ঘোচাতে অর্থনৈতিক জোন নির্মাণের দাবি তাদের। প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, উন্নয়ন বঞ্চিত শেরপুরবাসী চাইছেন নির্বাচিত জনপ্রতিনিধিদের হাত ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন। আরও জানাচ্ছেন শহীদুল ইসলাম হীরা। আমি এই মুহূর্তে রয়েছি শেরপুর 1 আসনের শেরপুর সদরের নিউ মার্কেট এলাকায়। এখানে আমি এসেছি একটি চায়ের আড্ডায়। আমি চায়ের আড্ডারত সাধারণ মানুষের কাছে জানবো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে তাদের প্রত্যাশার খবর। সন্ত্রাস, চাঁদাবাজি এটা বন্ধ করতে হবে। মাদক মুক্ত আমাদের শেরপুরটাকে করতে হবে। যিনি এমপি হন না কেন ওনার কাছে আমাদের দাবি আশা মেডিকেল কলেজ, রেল লাইন এগুলো যেন কথার কথা না হয়ে কাজে পরিণত হয়। আমরা এমপি প্রার্থী যে হিসেবে হবে তার কাছে আমার এই প্রত্যাশাটা। শেরপুর শহরের মধ্যে একটা কলকারখানা হইলে আমরা কর্মজীবী, আমরা কর্ম করে খাইতে পারবো। উন্নয়নের কথা, ডেভেলপের কথা বলে কিন্তু নির্বাচনের পরে সেই জিনিসগুলা থেকে আমরা বঞ্চিত হই। রাস্তাঘাট যেগুলো আছে সেগুলো খুবই করুণ পরিস্থিতি, এগুলো উন্নয়ন করতে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে। যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসবেন তার কাছে একটাই প্রত্যাশা করব, আমাদের শেরপুরে যেন সন্ত্রাস, চাঁদাবাদী, আধিপত্যবাদ সবকিছু প্রতিরোধ করে শান্তি সৌন্দর্য বজায় রাখে। ভোরের সময় আরও থাকছে। গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা, প্রাণ গেল আরও 23 ফিলিস্তিনির। উপত্যকায় শান্তি প্রতিষ্ঠা, ত্রাণ সরবরাহে এক হয়ে কাজ করবে তুরস্ক, মিশর। দেশের অন্যতম পর্যটন নগরী হিসেবে খ্যাত পার্বত্য জেলা বান্দরবান। পর্যটন সম্ভাবনার এই জেলায় যোগাযোগ ও অবকাঠামোগত কিছুটা উন্নয়ন হলেও শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক দিক থেকে চরমভাবে পিছিয়ে জেলার মানুষ। তাই আগামী নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আর্থসামাজিক উন্নয়নে প্রাধান্য দিচ্ছেন সাধারণ ভোটাররা। সোহেল কান্তি নাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। বাংলাদেশের সবশেষ সংসদীয় 300 নম্বর আসন বান্দরবান পার্বত্য জেলা। সমতলের চেয়ে যেমন ভিন্ন এখানকার ভৌগোলিক অবস্থান, তেমনি ভিন্ন মানুষের জীবনাচার।
7টি উপজেলা, 2টি পৌরসভা ও 34টি ইউনিয়ন নিয়ে গঠিত এ জেলায় বসবাস করে বাঙালি সহ 12টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। জুম চাষ ও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে পাহাড়ের বেশিরভাগ মানুষ। তবে প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত হওয়ায় এখানে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান, যে কারণে দেশের অন্যতম পর্যটন নগরী হিসেবেও খ্যাত পাহাড়ি এ জেলা। পর্যটন শিল্পকে ঘিরে জেলায় গড়ে উঠেছে অসংখ্য হোটেল, মোটেল, রিসোর্ট। তবে পর্যটন সম্ভাবনার এই জেলায় যোগাযোগ ও অবকাঠামোগত কিছুটা উন্নয়ন হলেও শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক দিক দিয়ে চরমভাবে পিছিয়ে আছে এই জেলার মানুষ। জেলার 5 লক্ষাধিক মানুষের জন্য নেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা, গড়ে ওঠেনি কর্মসংস্থানের সুযোগ। এমনকি প্রাথমিক শিক্ষা গ্রহণ থেকেও বঞ্চিত দুর্গম এলাকার হাজারো শিশু। এছাড়া এখনো বিদ্যুৎ সুবিধার আওতায় আসেনি জেলার অধিকাংশ জায়গা। গত কয়েক দশক ধরে নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল প্রতিশ্রুতি দিলেও পূরণ হয়নি সাধারণ মানুষের প্রত্যাশা। তাই আগামী নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আর্থসামাজিক উন্নয়নকে প্রাধান্য দিচ্ছেন সাধারণ ভোটাররা। শিক্ষা, কর্মসংস্থান, সংস্কৃতি এবং জীবনমান উন্নয়নে কাজ করবেন এমন ব্যক্তিকে আমি ভোট দিব। যারা দুর্নীতি করবে না তাদেরকে আমরা ভোট দেব। সমাজের উন্নয়ন করতে পারবে, শ্রমজীবী মানুষের উন্নয়ন করতে পারবে, আমরা এরকম সরকার চাই। মোট ভোটারের সংখ্যা 3,15,422 জন। এর মধ্যে পুরুষ 1,61,755 জন এবং নারী ভোটার 1,53,647 জন। নতুন ভোটারের সংখ্যা 7,469 জন। সম্প্রীতির জেলা হিসেবে খ্যাত দেশের অন্যতম পর্যটন নগরী পার্বত্য জেলা বান্দরবান আগামী সংসদ নির্বাচনেও দ্বন্দ্ব, সংঘাত, হিংসাত্মক কর্মকাণ্ড এড়িয়ে সম্প্রীতি বজায় থাকবে, এমনটাই প্রত্যাশা এখানকার স্থানীয়দের। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য বৈঠকের স্থান নিয়ে ধোঁয়াশা কেটেছে। শুক্রবার ওমানে বৈঠকে বসতে যাচ্ছে দুই পক্ষ। প্রথমে ইস্তাম্বুলে বৈঠকের কথা থাকলেও তেহরানের প্রস্তাবের পর স্থান পরিবর্তন করা হয়েছে। তবে ওয়াশিংটন পরমাণু ক্ষেপণাস্ত্র ও মানবাধিকার ইস্যুতে আলোচনা করতে চাইলেও ইরান কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কথা বলতে আগ্রহী। এর মধ্যে কাতার, তুরস্ক, মিশর মধ্যস্থতাকারী হিসেবে একটি খসড়া প্রস্তাব দিয়েছে। এতে 3 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ ও মজুদ বিদেশে পাঠানোর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরান অনাক্রমণ চুক্তির প্রস্তাব করা হয়েছে। ইরানে হামলা চালাতে মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক প্রস্তুতি আর তেহরানের পাল্টা হুঙ্কারে বাজছে যুদ্ধের দামামা। তবে এর মধ্যেই সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ সমাধানের আশার আলো দেখা দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে আগামী শুক্রবার বৈঠকে বসতে যাচ্ছে দুই পক্ষ। ইস্তাম্বুলে পূর্ব নির্ধারিত বৈঠকটি ওমানে সরিয়ে নেয়া এবং দ্বিপাক্ষিক ফরম্যাটে আলোচনা করার ইরানি আবদার হোয়াইট হাউস প্রত্যাখ্যান করেছে বলে প্রথমে জানায় সংবাদ মাধ্যম এক্সিওস। যদিও পরে আরব নেতাদের অনুরোধে মার্কিন প্রশাসন ওমানেই আলোচনায় বসতে রাজি হয়েছে বলে নিশ্চিত করে সংবাদ মাধ্যমটি। জটিলতা দেখা দিয়েছে আলোচনার এজেন্ডা কি হবে তা নিয়ে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কেবল পরমাণু কার্যক্রম এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে কথা বলবে। তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক উপস্থিতি নিয়ে কোনো আলাপ হবে না। তবে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাফ জানিয়ে দিয়েছেন অর্থবহ কোনো চুক্তিতে পৌঁছাতে হলে ইরানের ব্যালিস্টিক মিসাইল, আঞ্চলিক গোষ্ঠীগুলোকে সহায়তা এবং দেশের অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতিকেও আলোচনার টেবিলে অন্তর্ভুক্ত করতে হবে। এরই মধ্যে কাতার, তুরস্ক ও মিশর মধ্যস্থতাকারী হিসেবে একটি খসড়া প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবে বলা হয়েছে ইরান আগে থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারবে না। আগামী 3 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ রাখতে হবে এবং তাদের মজুত রাখা ইউরেনিয়াম কোনো তৃতীয় দেশে সরিয়ে নিতে হবে। বিনিময়ে একটি অনাক্রমণ চুক্তির প্রস্তাব দেয়া হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র, ইরান উভয় পক্ষ একে অপরের উপর হামলা না করার প্রতিশ্রুতি দেবে। যদিও তেহরান বা ওয়াশিংটন কেউই এখন পর্যন্ত এই প্রস্তাবে আনুষ্ঠানিক সায় দেয়নি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে আবারও উত্তাল কারাকাস। স্থানীয় সময়ে মঙ্গলবার রাজপথে সমাবেশ করেন মাদুরোর সমর্থকরা।
একই দিন অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানান, ভেনেজুয়েলা বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তার ফোনালাপ ইতিবাচক হয়েছে। জানুয়ারিতে হওয়া তেল চুক্তি অনুযায়ী ওয়াশিংটন কারাকাসকে $50 কোটি দিয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। অবৈধভাবে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পেরিয়ে গেছে 1 মাস। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর মুক্তির ব্যাপারে আশার আলো দেখছেন না সমর্থকেরা। তবুও তাদের মুক্তির দাবিতে মঙ্গলবার কারাকাসের রাস্তায় নামেন তারা। সমাবেশে ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি PSUVর নেতাকর্মী ও বলিভারিয়ান মিলিশিয়ার সদস্যরা উপস্থিত ছিলেন। মিছিলে মাদুরোকে সুপারহিরো চরিত্র, সুপার বিগোটের রূপে দেখানো প্রতীক, খেলনা ও পোস্টার ছিল চোখে পড়ার মতো। একই দিন মিরা ফ্লোরেস প্রাসাদে বক্তব্য দেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তার ফোনালাপ ইতিবাচক হয়েছে। রদ্রিগেজ বলেন, মতপার্থক্য থাকলেও পারস্পরিক সম্মান ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে কাজের এজেন্ডা গড়া সম্ভব। তার সঙ্গে ছিলেন জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ ও স্বরাষ্ট্রমন্ত্রী দিয়াস দাদো কাবেলো। তিনি স্মরণ করিয়ে দেন, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে। এদিকে কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে হওয়া এক চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে প্রথম ধাপে তেল বিক্রির অর্থ হিসেবে $50 কোটি ফেরত দেয়। গত মাসে দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়। এছাড়াও মার্কিন তরলীকরণ পদার্থ ভেনেজুয়েলায় রপ্তানি বিষয়েও একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে, যেটি কার্যকর হলে ভেনেজুয়েলার উপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হবে। এতে অপরিশোধিত তেলকে রপ্তানিযোগ্য করার জন্য প্রয়োজনীয় বিভিন্ন রাসায়নিক পদার্থ ওয়াশিংটনের কাছ থেকে কিনতে পারবে কারাকাস। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ঝড় লিওনার্দোর তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে স্পেনের দক্ষিণ ও পর্তুগালের দক্ষিণ পূর্বাঞ্চল। ঝড়ের প্রভাবে পর্তুগালে বন্যায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্পেনের আন্দালুসিয়া অঞ্চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে জরুরি সামরিক ইউনিট। বন্যার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 3000 মানুষকে। ব্রাজালিমা পার্বত্য এলাকায় 24 ঘন্টায় 200 থেকে 250 মিলিমিটার বৃষ্টিপাতের সংখ্যা দেখা দেয়। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অঞ্চলটিতে বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। ভোরের সময় আরও থাকছে। সন্ধ্যায় শুরু বিসিবির অদম্য বাংলাদেশ টি20 কাপ। বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের নিয়ে গড়া ধূমকেতু প্রতিপক্ষ এইচপির দুরন্ত একাদশ। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশজুড়ে প্রার্থী যখন ব্যস্ত নির্বাচনের প্রচারে, সেখানে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে নিজেদের এগিয়ে রাখছেন কানাডার প্রবাসী বাংলাদেশিরা। 1000 মাইল দূরে থেকেও দেশের গণতন্ত্র সুসংহত করার উদ্যোগে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তারা। প্রথমবারের মতো পোস্টাল ভোটের সুযোগ পেয়ে যেন দীর্ঘদিনের আক্ষেপ ঘুচল তাদের। মিছিল, মিটিং আর স্লোগানে যেখানে ব্যস্ত দেশের শহর, নগর, গ্রাম, সেখানে নির্বাচনী সেই ডামাডোল না থাকলেও একই উত্তেজনা ছড়িয়েছে প্রায় 12,500 কিলোমিটার দূরে কানাডার টরন্টোতে। কমিউনিটির যে কোনো আড্ডা আয়োজনে উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। তার উপর এবারই প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট। এরই মধ্যে নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে রায় দিয়ে এক ধাপ এগিয়ে রেখেছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশে আমরা যখন ছিলাম, ফ্যাসিস্ট গভর্নমেন্টের কারণে আমাদের ভোটাধিকার প্রয়োগের সেই সুষ্ঠু সম্ভাবনা ছিল না কোনো রকমই। আমরা অনেকবার চেষ্টা করেছি, বাট এটা হয় নাই। প্রথমবার যখন ভোট দিয়েছি, আমাদের কাছে মনে হয়েছে যে এটা আমাদের একদম আমাদের স্বপ্নপূরণের মতো। এবার যেন সবাই মিলে আমরা ভোট দিয়ে আমাদের যে আস্থার প্রতীক যেটাই হোক না কেন, সেকে ভোট দিয়ে যেন আমরা জয়যুক্ত করতে পারি। উত্তর আমেরিকা জুড়ে তীব্র শীতেও যেন উত্তাপ ছড়াচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সুযোগ কাজে লাগিয়ে দেশের গণতন্ত্রকে আরো সুসংহত করতে পেরে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের প্রথম ভোটাধিকার প্রয়োগ, এটার গর্ব অবশ্যই বাংলাদেশিদের। আমরা যারা প্রবাসে বাংলাদেশিরা আছি, এটা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে আমরা এটা গ্রহণ করেছি। বাংলাদেশের মানুষ 17 বছর ভোট দিতে পারে নাই, আর আমরা প্রবাস থেকে যেভাবে ভোট অধিকার প্রয়োগ করতে পারছি, আমি ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি, এবং আমাকে মনে হয়েছে যে আমিও বাংলাদেশের একজন মালিক। 18 বছর না বাংলাদেশ হওয়ার পরে এই উদ্যোগটা কেউ নেয়নি। আমরা যারা প্রবাসে আছি অনেক দিন ধরে আমরা ভোট দিতে পারি নাই, এবং ভোট দেওয়ার যে ফ্লেভারটা আমরা ভুলে গিয়েছিলাম। সেই বাংলাদেশ থেকে আসার পরে তার কখনো গত 17 বছর ভোট হয়নি। আমার একটা ভোট দেশের কল্যাণে ব্যয় হবে, এইটার যে কি শান্তি, এটা আসলে বোঝানো যাবে না।
এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা সত্যি গর্বিত এবং আমি প্রাউড ফিল করি যে বাংলাদেশি হিসাবে ইনশাআল্লাহ এর চেয়ে আরো ভালো কিছু হবে ভবিষ্যতে। অনেকেই বলছেন 12ই ফেব্রুয়ারির সুষ্ঠু ভোটের মাধ্যমে তাদের প্রত্যাশার প্রতিফলন হবে। আমরা প্রায় 2 সপ্তাহ আগে পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের প্রার্থীকে এবং গণভোটে আমরা ভোট দিতে পেরেছি। তো এইটা একটা খুবই চমৎকার একটা অনুভূতি। একজন নাগরিক হিসেবে আমি আমার ভোটটা দিতে পারছি, এইটা সবচেয়ে বড় শান্তি আমার দিক থেকে। নির্বাচন কমিশনের তথ্য বলছে কানাডায় নিবন্ধিত ভোটারের সংখ্যা 14,623 জন। সময় সংবাদ, কানাডা। কুয়েতে এক্সচেঞ্জ হাউসগুলোতে নগদ লেনদেনের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে হাউসগুলোতে দিনে সর্বোচ্চ 1000 দিনারের বেশি নগদ লেনদেন করা যাবে না। তবে লেনদেনের মোট অঙ্কের উপর কোনো বিধিনিষেধ রাখা হয়নি। অর্থ পাচার রোধ ও স্বচ্ছতা নিশ্চিত করতেই এই সীমার পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতের আর্থিক খাতে স্বচ্ছতা ফেরাতে বড় সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে দৈনিক নগদ লেনদেনের সীমা 3000 দিনার থেকে কমিয়ে 1000 কুয়েতি দিনার নির্ধারণ করা হয়েছে। শক্তিশালী নিয়ন্ত্রক ব্যবস্থার অংশ হিসাবেই এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। এখন থেকে সাধারণ গ্রাহক কিংবা রেমিটেন্স যোদ্ধা সবার জন্যই এই নিয়ম প্রযোজ্য হবে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে নগদ লেনদেনের ঝুঁকি কমাতে এবং অর্থ পাচার ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে এই উদ্যোগ। এক্সচেঞ্জ কোম্পানিগুলো এখন থেকে একদিনে কোনো গ্রাহকের কাছ থেকে 1000 কুয়েতি দিনারের বেশি নগদ অর্থ সরাসরি গ্রহণ করতে পারবে না। তবে লেনদেনের মোট অঙ্কের উপর কোনো বিধিনিষেধ নেই। যদি কোনো গ্রাহক 1000 দিনারের বেশি পাঠাতে চান তবে তাকে নগদের পরিবর্তে ব্যাংক অ্যাকাউন্ট বা কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত ডিজিটাল পেমেন্ট মাধ্যম ব্যবহার করতে হবে। আমরা যারা ক্যাশ লেনদেন করি আমরা ওই আইনটা যাতে ফলো করি, আমরা যাতে ব্যাংকের মাধ্যমে কাজগুলি করতে পারি। ক্রেডিটের মাধ্যমে লেনদেন করাটা অনেক সুবিধা, নিরাপদ। ক্যাশের মধ্যে অনেক ঝামেলা থাকে, রিস্ক থাকে। তো এই জন্য আমরাও ক্রেডিটটারই সাপোর্ট করি। আর্থিক খাতের নিরাপত্তা নিশ্চিতে এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এর ফলে প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলের উপর নির্ভরতা আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। অবশেষে নারী ক্রিকেটার জাহানারা আলম ইস্যুতে স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করল বিসিবি। জাহানারার অভিযোগের ভিত্তিতে সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে অসদাচরণের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাহানারা মঞ্জুরের বিরুদ্ধে 4টি অভিযোগ আনলেও 2টোর প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে ক্রিকেট বোর্ড। অভিযুক্তের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে বিসিবি। আদালতের নির্দেশের পর নড়ে চড়ে বসল বিসিবি। জাহানারা আলম ইস্যুতে বোর্ডের নির্লিপ্ততা নিয়ে সম্প্রতি একটি রিট করেন শুটার সাবরিনা সুলতানা। হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমদ সোহেল ও ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রুল জারি করেন আদালত। শুনানি শেষে আইনজীবীরা জানান, বিষয়টি নিয়ে বিসিবিকে কারণ দর্শাতে বলা হয়েছে এবং কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তা আদালতকে অবহিত করতে বলা হয়েছে। আর এর পরদিনই বিজ্ঞপ্তি দিয়ে স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের বিষয়ে খোলাসা করেছে ক্রিকেট বোর্ড, যেখানে জাহানারার অভিযোগের ভিত্তিতে সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে তদন্ত কমিটি অসৎ আচরণের প্রমাণ পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে। গেল বছর 7 নভেম্বর মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানি সহ বেশ কিছু অভিযোগ তোলেন জাহানারা আলম। সাবেক অধিনায়কের অভিযোগের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিকুল হাকিমকে প্রধান করে বিসিবি একটি কমিটি গঠন করে। শুরুতে 3 সদস্যের এবং পরে 2 জন বাড়িয়ে 5 সদস্যের কমিটি গঠন করা হয়, যেখানে আরও ছিলেন বাংলাদেশ আইন কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর নাইমা হক, ব্যারিস্টার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বিসিবি পরিচালক ও নারী উইং এর চেয়ারপারসন রুবাবা দৌলা। দীর্ঘদিন ধরে এই স্বাধীন তদন্ত কমিটির রিপোর্টের বিষয়ে কোনো সাড়া শব্দ ছিল না। তবে আদালতের হস্তক্ষেপে আবারও আলোচনায় আসে জাহানারা ইস্যু। 2 ফেব্রুয়ারি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে ওই কমিটি। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সাবেক অধিনায়কের 4টি অভিযোগ পর্যালোচনা করে 2টির ক্ষেত্রে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি, তবে বাকি 2টির ক্ষেত্রে অসদাচরণের প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছে ক্রিকেট বোর্ড। নারী উইং এর চেয়ারপারসন রুবাবা দৌলাকে প্রধান করে একটি অভিযোগ কমিটিও গঠন করেছে বিসিবি।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, মঞ্জুরুল ইসলামের সঙ্গে বিসিবির চুক্তি শেষ হয় 2025 সালের 30 জুন এবং ঘটনাগুলো আগের বোর্ডের সময়কার। তারপরও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে বর্তমান বোর্ড। নভেম্বরে গঠিত তদন্ত কমিটি তাদের কার্যক্রম শেষ করে 31 জানুয়ারি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটারদের ব্যস্ত রাখতে শুরু হচ্ছে অদম্য টি-20 বাংলাদেশ কাপ। প্রথম দিনে মুখোমুখি হবে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে সাজানো ধূমকেতু আর বয়স ভিত্তিকের দুর্বার একাদশ। ঘরোয়া হলেও শিষ্যদের কাছে সেরাটা চান ধূমকেতুর কোচ মোহাম্মদ সালাউদ্দিন। অন্যদিকে উঠতি তারকাদের নিয়েই আত্মবিশ্বাসী দুর্বারের হান্নান সরকার। হোম অফ ক্রিকেট ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়, বিকেল 4টায় আছে সাংস্কৃতিক আয়োজন। অদম্য টি-20 বাংলাদেশ কাপের প্রস্তুতি দেখতে একাডেমি মাঠে বিসিবি নীতি নির্ধারকরা। নামে ঘরোয়া হলেও খেলোয়াড়দের আত্মবিশ্বাস জোগাতেই এমন ব্যস্ততা। প্রথম দিনে মাঠে নামবে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে সাজানো ধূমকেতু একাদশ। অসুস্থতার কারণে নাম সরিয়ে নিয়েছেন তাসকিন, তবে তাকে ছাড়াই এই টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট মোহাম্মদ সালাউদ্দিনের দল। প্রত্যেকটা টিমের তো একটা নিজস্ব প্ল্যান থাকে। আমি মনে করি যে লাস্ট 1.5 বছর আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশন নিয়েছি। এখন যেহেতু সামনে আমাদের 50 ওভারের বিশ্বকাপ আছে, সেদিকে মনোযোগ দেবে। এটা অবশ্যই আমাদের সেই প্ল্যানটা আমাদের আগেও করা ছিল, এখনও করা আছে। আমরা এটা শেষ হলেও আমরা সেইভাবে আসলে আগানোর চেষ্টা করব। তাদের প্রতিপক্ষ উঠতি তারকারা, 3 জনই অনূর্ধ্ব 19 দলের। আকবর আলীর নেতৃত্বে যুবা ক্রিকেটারদের কোচ বিপিএল জয়ী হান্নান সরকার। কাগজে কলমে শক্তিশালী না হলেও ভালো করতে আত্মবিশ্বাসী এই দলটা। নিজেরাই আসলে কাগজে কলমে হয়তো আমাদের দলটাকে 3 নম্বরে রাখছেন, বাট আমি সবসময় বিলিভ করি কাগজে কলমে রেজাল্ট হয় না, রেজাল্ট হয় মাঠের খেলায়। এবং সেই জায়গা থেকেই কম্পিটিটিভ রাখার জন্য কাগজে কলমের 3 নম্বর দলটা কিভাবে 1 নম্বর হবে, সেই কম্পিটিশনটা যদি থাকে নিশ্চিতভাবে বাকি দলগুলোর মধ্যেও সেটাই থাকবে। বিপিএল এর পরে আরও একটা টি-20 টুর্নামেন্টের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন আছে। 2027 ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া শুরু করা উচিত কিনা, এমন প্রশ্ন উঠল জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের কাছে। দেখুন, দিন শেষে যখন আপনি মাঠে নামবেন সবাই কিন্তু তার বেস্টটা দেওয়ারই চেষ্টা করবে, আমি আশা করি। কারণ এখানে সব টপ 45 প্লেয়ার খেলতেছে, এখানে একটা হেলদি কম্পিটিশন হবে, কিছু ইয়াংস্টার আসছে এবং যারা আগেও খেলছে তারাও আছে। এখানে আমার মনে হয় যে এখানে একটা ভালো কম্পিটিশন হবে। কারণ প্রত্যেকটা দিনই আমার কাছে মনে হয় একটা অপরচুনিটি। সেটা কারোর জন্য হয়তো কেউ যদি এটা খুব সিরিয়াসলি নেয় তার জন্য এটা একটা বড় অপরচুনিটি, কেউ যদি সিরিয়াসলি না নেয় তার জন্য হয়তো ডাউনফলও হতে পারে। 3 দলের টুর্নামেন্টে 2টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকারা যাবে 9 তারিখের ফাইনালে। সন্ধ্যা 6টায় গোটা আসর দেখতে পারবেন বিনা টিকিটে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ না খেলতে পারার হতাশা আরও অনেক দিন তাড়িয়ে বেড়াবে ক্রিকেটারদের। তবে তা নিয়ে পড়ে থাকলে কোনো লাভ নেই, বরং ক্ষতিটাই হবে বেশি, এমন মন্তব্য জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। মোস্তাফিজের মানসিকতায় মুগ্ধ এই কোচ। তার মতো একই পর্যবেক্ষণ আরেক স্থানীয় কোচ হান্নান সরকারের। গোটা ক্রিকেট বিশ্ব যখন ব্যস্ত বিশ্বকাপ নিয়ে, তখন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে আবদ্ধ লিটন ফিজদের দুনিয়া। মুখে স্বীকার না করলেও চোখে মুখে একটা বৈশ্বিক আসর হাতছাড়া হবার হতাশাটা স্পষ্ট। সেই হতাশা যে সম্প্রতি কাটবে না তা স্বীকার করে নিলেন মোহাম্মদ সালাউদ্দিন। তবুও ক্রিকেটারদের তৈরি রাখার চেষ্টা। অদম্য টি-20 কাপে কিছুটা হলেও স্থবিরতা কাটবে। শীর্ষদের পরামর্শ দিলেন সামনে তাকানোর। এটা আসলে মাথা থেকে যাওয়াটা অনেক ডিফিকাল্ট, এটা জন্য সবারই আসলে মেন্টালি টাফ, সবাইকেই বলা যাবে না। দিন শেষে আপনি যদি এটা নিয়ে পড়ে থাকেন, আপনি আসলে আপনার ক্ষতি ছাড়া আসলে অন্য কিছু করতেছেন না। বাট ইমোশন সবাই তো আসলে কন্ট্রোল করতে পারে না, মানুষের পক্ষে সম্ভব নয়। আপনি মানুষ, আমরা হিউম্যান বিং, আমাদের ভিতরে দুঃখ কষ্ট থাকবেই। সালাউদ্দিনের মতো একই পর্যবেক্ষণ আরেক স্থানীয় কোচ হান্নান সরকারের। স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে কথা হয়েছে তারও। ঘরোয়া ক্রিকেট যতই আয়োজন করা হোক না কেন, বিশ্বকাপের গুরুত্ব যে অনন্য সেটাই মনে করিয়ে দিলেন এই কোচ। ওয়ার্ল্ড কাপের সঙ্গে আমি কম্পেয়ার কোনোভাবে এটা করতে চাই না। ওয়ার্ল্ড কাপ টোটালি ডিফারেন্ট একটা বিষয়, বাট ওই যে নাই পাওয়া হচ্ছে, একদমই না পাওয়া হচ্ছে কিছু একটা পাওয়া, সেটার মাধ্যমে সেটা পজিটিভলি তারা দেখছে এবং চিন্তা করছে। অথচ যাকে ঘিরে এত তুলকালাম, সেই মোস্তাফিজ আছেন নির্ভার। কাটার মাস্টারের কাছ থেকে সবাইকে শেখার পরামর্শ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের। তবে বিশ্বকাপ হাতছাড়া হওয়ার প্রভাব যে বিশ্ব ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও পড়বে, তাও মেনে নিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। কোশ্চেনটা আমি নিজে মুস্তাফিজকে জিজ্ঞেস করছিলাম যে আসলে তুমি কি ফিল করতেছো।
তো বলছি লেট ইট গো, মানে চলে যাওয়া, এটা চলে গেছে, যেটা চলে গেছে। তো আমার মনে হয় মুস্তাফিজের কাছ থেকে এটা হয়তো শিখার একটা ভালো জিনিস আছে, যে কিভাবে আসলে এতগুলো টাকা বলে যাই বলেন, ও তো হতাশায় পড়তে পারতো। শুধুমাত্র মাঠের স্থবিরতা নয়, ক্রিকেটারদের আর্থিক ক্ষতিও কিছুটা হলেও কাটবে অদম্য টি-20 কাপের মাধ্যমে। 2.5 কোটি টাকার বাজেট, ফাইনাল জিতলে অন্তত 7 লাখ টাকা করে পাবেন বিজয়ী দলের সদস্যরা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে আইনি পদক্ষেপ নেবে সম্প্রচারকারী প্রতিষ্ঠান জিও স্টার। কৌশলগত কারণে এই প্রক্রিয়ায় নাম যুক্ত হতে পারে আইসিসিরও। নাম প্রকাশ না করার শর্তে এমন খবর দিয়েছে পিসিবির একটি সূত্র। তবে কঠোর না হয়ে এখনও সমঝোতার পথে হাঁটছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। টি-20 বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিপক্ষে না খেললে মোটা অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে সম্প্রচারকারী প্রতিষ্ঠান জিও স্টার। সেই ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে আটকে দেওয়া হবে পাকিস্তানের বার্ষিক রেভিনিউ, এমন খবরে সয়লাভ ভারতের গণমাধ্যম। এবার আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে ইভেন্ট সম্প্রচারকারী প্রতিষ্ঠান। ভারতীয় গণমাধ্যমের দাবি, পিসিবিকে বিপাকে ফেলতে মামলা করতে পারে মুকেশ আম্বানির জিও স্টার। এ মামলায় সম্পৃক্ত করা হতে পারে আইসিসিকেও, কারণ সম্প্রচার প্রতিষ্ঠানের সঙ্গে কোনো চুক্তি নেই পাকিস্তান ক্রিকেটের। তাদের এই আর্থিক ক্ষতির পুরোটাই বর্তায় আইসিসির উপর। জিও স্টার শেষ পর্যন্ত কৌশলগত কারণেই এই পথে হাঁটতে পারে বলে ইঙ্গিত দিয়েছে পিসিবি সূত্র। আইসিসি সব ইভেন্টের জন্য সম্প্রচার প্রতিষ্ঠানের সঙ্গে যখন 4 বছরের চুক্তি করে, সেই চুক্তিতে ভারত পাকিস্তান ম্যাচ অন্তর্ভুক্ত ছিল, যার ভিত্তিতে সম্প্রচার প্রতিষ্ঠান আইসিসিকে অর্থ প্রদান করেছে। সুতরাং চুক্তি ভঙ্গ হওয়ায় পিসিবি ও আইসিসিকে আদালতে তোলার অধিকার আছে তাদের। পিসিবিকে আইনি বাধ্যবাধকতায় ফেলতে নানা রকমের কৌশল হাতে নিয়েছে আইসিসি। এখানে অস্ত্র হিসেবে বিশ্ব ক্রিকেট ব্যবহার করছে সম্প্রচারকারী প্রতিষ্ঠানকে। তবে এটা ঠিক সত্যিই যদি পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার পক্ষে অবস্থান ধরে রাখে, তবে আইনি দিক থেকে ব্যাকফুটে চলে যাবে মহসিন নাকভির বোর্ড। ভারতের বিপক্ষে না খেলার বিষয়ে সরকারের নির্দেশ থাকলেও পিসিবি সমস্যায় পড়তে পারে, কারণ তারা নিজেদের ইচ্ছাতেই সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে খেলছে। ভারত সরকার তাদের দলকে পাকিস্তানে খেলার অনুমতি না দিলেও এশিয়া কাপ কিংবা আইসিসি ইভেন্টে নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে খেলতে কখনোই বাধা দেয়নি। এমনকি মে মাসের সংঘাতের পরও এই সিদ্ধান্ত থেকে সরে আসেনি ভারত। এদিকে আইনি পদক্ষেপ নেওয়ার আগে এখনও সমঝোতার চেষ্টায় আছে আইসিসি। পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলাতে রাজি করাতে আইসিসির ভাইস চেয়ারম্যান ইমরান খাজাকে দায়িত্ব দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এস এম ইকবাল, সময় সংবাদ। বয়স নয়, ফিটনেস ও পারফরম্যান্স হওয়া উচিত ক্রিকেটার নির্বাচনের মানদণ্ড। শুধু বয়সের কারণে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে 2027 বিশ্বকাপ থেকে বাদ দেওয়া ঠিক হবে না, এমন মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দল নির্বাচনের ক্ষেত্রে সবার প্রতি সমান নজর থাকা উচিত। আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতকে ভয়ঙ্কর দল হিসেবে দেখছেন ধোনি। বিশ্বকাপ নিয়ে ভারত পাকিস্তান বাংলাদেশ ইস্যুতে দলগুলোর প্রস্তুতি অনেকটাই আলোচনার বাইরে। বাংলাদেশ অংশ না নিলেও বাকি দলগুলো ঠিকই নিজেদের প্রস্তুত করছে বিশ্বমঞ্চের জন্য। এর মাঝে উঠে এসেছে ভারতের 2027 বিশ্বকাপ ভাবনার কথাও। সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কথা বলেছেন বিভিন্ন ইস্যুতে। ভারতের ক্রিকেটে অন্যতম আলোচিত বিষয় রোহিত শর্মা ও বিরাট কোহলির 2027 ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াডে থাকা না থাকা নিয়ে। বয়সের কারণে অনেকেই তাদের বিশ্বকাপ স্কোয়াডে বিবেচনার পক্ষে নন। গুঞ্জন আছে বর্তমান কোচ গৌতম গম্ভীরের সঙ্গেও দুই ক্রিকেটারের সম্পর্কটা ভালো নয়। এমন অবস্থায় আসন্ন ওয়ানডে বিশ্বকাপে এই দুই তারকাকে দেখা যাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করছেন অনেকে। ধোনি অবশ্য যে যুক্তিতে দুই ক্রিকেটারকে বাদ দেওয়ার কথা বলছে তার একেবারে বিরুদ্ধে। কেন রোহিত কোহলি 2027 বিশ্বকাপ খেলবে না? আমার কাছে বয়স কোনো ক্রিকেটারের নির্বাচনের মাপকাঠি নয়। পারফরমেন্স ও ফিটনেস প্রধান মানদণ্ড। কারো উচিত নয় একজন ক্রিকেটারের বয়স নিয়ে কথা বলা। আমার 24 বছর বয়সে অভিষেক হয়েছিল। 10-20 বা তার বেশি সময় ভারতের প্রতিনিধিত্ব করার পর বয়স নিয়ে কথা বলা উচিত নয়। রোহিত কোহলি বা অন্য কোনো নাম আগামী 5 বছর খেলবে কি খেলবে না তা নিয়ে আমাদের বলা উচিত নয়। এটা যারা খেলেন তাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয়। বয়সের দোহাই দিয়ে রোহিত কোহলির ক্যারিয়ারে কারো বাধা হওয়া উচিত নয়। তরুণদের কাছ থেকে আপনি অভিজ্ঞতা পাবেন না, অভিজ্ঞদের গুরুত্ব দেওয়া উচিত। ধোনি কথা বলেছেন ভারতের বর্তমান টি-20 দলের পারফরমেন্স নিয়েও। অন্যান্য দলগুলোর তুলনায় টিম ইন্ডিয়া সবচেয়ে ভয়ঙ্কর দল বলে মত ধোনির।
2026 বিশ্বকাপে ভারত সবচেয়ে বিপজ্জনক দল। একটি দলের সেরা হওয়ার যে যে উপকরণ দরকার সবকিছুই আছে ভারত দলে। তাদের চাপ সামলে খেলার অভিজ্ঞতা আছে। এখন সবাই প্রার্থনা করুন যেন কেউ ইনজুরিতে না পড়ে, বিশ্বকাপে যেন সবাই পারফর্ম করতে পারে। একটি দল লম্বা সময় ধরে খেলার কারণে ভারত দলে দারুণ কম্বিনেশন তৈরি হয়েছে বলেও মত ধোনির। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেটের খবর। দাপুটে জয়ে ফাইনালে উঠে গেল ভারত। দ্বিতীয় সেমিতে আফগানিস্তানকে 7 উইকেটে হারালো তারা। টস জিতে আগে ব্যাট করতে নেমে 4 উইকেট হারিয়ে 310 রান করে আফগান যুবারা। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 3 উইকেট হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলে ভারতের যুবারা। হারারেতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে দেখে শুনে খেলতে থাকে আফগানরা। উদ্বোধনী জুটিতে আসে 53 রান। 2 ওপেনার খালিদ আহমদ জাই 31 আর ওসমান সাদাত করেন 39 রান। এরপর তৃতীয় উইকেটে 148 রানের জুটি গড়েন ফয়সাল, সিনোজাদা ও উজিরুল্লাহ নিয়াজাই। দুজনের তুলে নেন সেঞ্চুরি। জোড়া শতকে 4 উইকেটে 310 রানে বড় সংগ্রহ করে আফগানিস্তান। এরপর বৈভব সূর্যবংশীর জোড়ো ব্যাটিংয়ে দারুণ জবাব দিতে থাকে ভারত। 33 বলে 68 রানের ইনিংস খেলেন সূর্যবংশী। 9 ওভার 3 বলে 90 রানে প্রথম উইকেট হারায় ইন্ডিয়া। এরপর অধিনায়ক আয়ুষ মাহাত্রেকে নিয়ে রানের চাকা সচল রাখেন অ্যারন জর্জ। দুজন মিলে গড়েন 114 রানের জুটি। 59 বলে 62 রানের চমৎকার ইনিংস খেলে আউট হন মাহাত্রে। সেঞ্চুরি করে বাকি কাজটা সেরে ফেলেন অ্যারন জর্জ। ওয়াহিদুল্লাহ জাদরানের শিকার হওয়ার আগে তার ব্যাটে আসে 104 বলে 115 রান। শেষ দিকে ভিহান মালহোত্রার অপরাজিত 38 রানের জয়ের আনন্দে মেতে মাঠ ছাড়ে ভারত। আগামী শুক্রবার শিরোপার মঞ্চে প্রতিপক্ষ ইংল্যান্ড। অপরাজিত থেকেই সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে গেল বাংলাদেশ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে স্বাগতিক নেপালকে 4-0 গোলে হারিয়েছে বাংলার মেয়েরা। ম্যাচে হ্যাট্রিক করেছেন আলপি আক্তার। ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনালটা এক প্রকার নিশ্চিত ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী দলের। স্বাগতিক নেপালের বিপক্ষে তারপরও জয়ের ক্ষুধা নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। অপরাজিত থেকেই রাউন্ড রবিন লিগের গ্রুপ পর্ব শেষ করার লক্ষ্য অর্পিতা বিশ্বাসদের। পোখারা এদিন নিয়মিত একাদশের 7 জনকে বিশ্রামে দেন কোচ পিটার বাটলার। শান্তি মার্ডি, আলপি আক্তাররা ছিলেন না একাদশে। তবে গোল পেতে বেশ একটা সময় লাগেনি বাংলাদেশের। ম্যাচের 3 মিনিটের মাথায় এগিয়ে যায় লাল সবুজের মেয়েরা। সেট পিস থেকে দলকে লিড এনে দেন প্রতিমা মুন্ডা। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় নেপাল। প্রথমার্ধে বাংলাদেশকে বেশ কয়েকবার চাপে ফেলার চেষ্টা করে স্বাগতিকরা। ম্যাচের 35 মিনিটে পরিবর্তন আনেন হেড কোচ পিটার বাটলার। মাঠে নামেন শান্তি মার্ডি ও আলপি আক্তার। গতি ফিরে ম্যাচে। প্রথমার্ধে যোগ করা সময়ে ব্যবধান 2-0 করেন আলপি। ডিরেক্ট ফ্রি কিক থেকে গোল করেন এই ফরওয়ার্ড। 2-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিটার বাটলার শিষ্যরা। দ্বিতীয়ার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি নেপাল, বরং কাউন্টার অ্যাটাকে নিজের দ্বিতীয় গোল করেন আলপি আক্তার। এর কিছুক্ষণ পরেই নিজেদের ডিবক্সে বড়সড় ভুল করে বসে নেপালের ডিফেন্ডার, আর সেই সুযোগই কাজে লাগান আলপি। নিজের হ্যাট্রিক পূরণের পাশাপাশি নেপালের কফিনে শেষ প্যারেক ঠুকে দেন এই ফরওয়ার্ড। ম্যাচের অন্তিম মুহূর্তে 10 জনের দলে পরিণত হয় হিমালয় কন্যারা। আর 4-0 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিটার বাটলার শিষ্যরা। টানা 3 জয়ে 9 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। 3 ম্যাচে কোনো গোল হজম করেনি লাল সবুজের মেয়েরা। অন্যদিকে প্রতিপক্ষের জালে 18 বার বল জড়িয়েছে বাটলার শিষ্যরা। দিনের অন্য ম্যাচে ভুটানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা ভারতের মুখোমুখি হবে আলপি, জয়নব, অর্পিতা বিশ্বাসরা। এর আগে গ্রুপ পর্বে ভারতকে 2-0 গোলে হারানোয় ফাইনালের আগে দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশ। আসরে ভারতকে আরও একবার হারিয়ে শিরোপা জিততে চান হেড কোচ পিটার বাটলার। এই টুর্নামেন্টে আমরা যা পাচ্ছি তাই আমাদের জন্য বোনাস। মেয়েরা ভালো করছে, তারা মনোযোগী, দলের জন্য নিবেদিত। ভারতের বিপক্ষে ম্যাচটা কঠিন হতে যাচ্ছে, কারণ তাদের বেশ কিছু খেলোয়াড় রয়েছে, তারা অনেক শক্তিশালী ও শারীরিকভাবে সক্ষম। আমরা ভারতকে একবার হারিয়েছি, আরও একবার হারাতে চাই। আমি চাই ফাইনালের আগে এই মাঠে আমাদের অনুশীলন করতে দেয়া হোক। আগামী শনিবার ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ফাহিম ইসলাম, সময় সংবাদ। সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনে আত্মবিশ্বাসী বাফুফে। দেশের অন্তত 4টি স্টেডিয়ামে দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর আয়োজনের পরিকল্পনার কথা জানান ফুটবল ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল।
ক্রীড়াক্ষেত্রে ভারতের সঙ্গে চলমান সংকটও জাতীয় নির্বাচনের পর ঠিক হয়ে যাবে বলে মনে করেন তিনি। এছাড়া বিএনপি ক্ষমতায় আসলে ক্রীড়াঙ্গনের উন্নয়নে যোগ্য ব্যক্তি দিয়ে ভালো ক্রীড়া মন্ত্রণালয় গঠন করা হবে বলে বিশ্বাস তাবিথ আউয়ালের। খেলার মাঠ থেকে রাজনীতির মাঠ, কদিন বাদই বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী এলাকায় প্রচারণায় হাজির বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন ভোটের জন্য। এরই মাঝে দক্ষিণ এশিয়ার ফুটবলের বড় এক চ্যালেঞ্জ তার সামনে। এবছরের সেপ্টেম্বরে হওয়ার কথা সাফ চ্যাম্পিয়নশিপ। আয়োজকের দৌড়ে এগিয়ে বাংলাদেশ, যদিও আছে নানা প্রতিবন্ধকতা। অর্থের যোগান, উপযুক্ত ভেন্যু তৈরি, সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করা। তবে সব সমস্যা কাটিয়ে বাংলাদেশেই দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর আয়োজনে আত্মবিশ্বাসী বাফুফে বস। অ্যাজ আ প্রেসিডেন্ট বাংলাদেশ ফেডারেশন আমি অনেকটা আগ্রহী। আপনারা দেখেছেন যে আমরা সবসময় চেষ্টা করি যে কোনো টুর্নামেন্ট পারলে আমরা হোস্ট করার জন্য। সাফের ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে আমরা যদি হোস্ট করতে পারি, আমরা অ্যাটলিস্ট বাংলাদেশের 4টা ভেন্যু ইউজ করব, যেন খেলাটাকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায়। লজিস্টিক্সের ব্যাপার আছে, ফাইন্যান্সিয়ালস ব্যাপারটা আছে, ভিজিটিং টিম যারা আসবে তাদের হোটেলের ব্যাপার আছে। তো অ্যানালিসিসগুলো একটু শেষ হোক, তখন আমরা জানব। আসর আয়োজনে বড় প্রতিবন্ধকতা ভারতের অংশগ্রহণ। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভারত না যাওয়ার প্রভাব পড়তে পারে সাফ চ্যাম্পিয়নশিপে। তবে বাফুফে সভাপতি মনে করেন জাতীয় নির্বাচনের পর এ ধরনের কোনো সমস্যাই আর থাকবে না। আমরা স্পোর্টস ডিপ্লোমেসিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে টি-20 ওয়ার্ল্ড কাপ ইস্যুটা অতি শীঘ্রই ওভারকাম করব। যেসব টিমদের আসার কথা বা আমন্ত্রণ জানাবো, সকলে এসে খেলবে। অতীতেও এসেছিল, আপনারা জানেন। হ্যাঁ, কিছু টিমদের কিছু রিকোয়ারমেন্ট থাকে, কিছু টিমদের কিছু এক্সট্রা সাপোর্ট লাগে, সেগুলো মানে সবসময় আমরা দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিকে চেয়ে আছে পুরো দেশ। আশায় বুক বেঁধে আছেন ক্রীড়াবিদ ও দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনগুলো। তাবিথ আউয়ালের বিশ্বাস, বিএনপি সরকার গঠন করলে যোগ্য হাতে তুলে দেওয়া হবে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। আমাদের খেলার ক্ষেত্রে কিন্তু সবার আগে হবে বাংলাদেশের দল এবং বাংলাদেশের ক্রীড়াবিদ যারা আছেন, যারা খেলোয়াড়রা আমাদের পক্ষে পতাকা নিয়ে যাচ্ছে। অলরেডি আপনি দেখেছেন যে একটু সুস্থ ভালো পরিবেশ আসার পরেই অ্যাটলিস্ট বাংলাদেশের ফুটবলে অনেক টিমের সাথে জয়লাভ হচ্ছে। অন্য স্পোর্টসেও কিন্তু আমরা ইমপ্রুভমেন্ট দেখছি। তা আমরা একটা ভালো মন্ত্রণালয় অফকোর্স বিএনপির পক্ষ থেকে তৈরি করা হবে, যেন ক্রীড়ার সাথে যে কাঠামোগুলি দরকার পড়ে ওগুলো উন্নয়ন হবে। এছাড়া বিগত দিনে নির্বাচনে বিভিন্ন ইভেন্টের জাতীয় দলের ক্রীড়াবিদদের প্রচারণায় দেখা গেলেও এবার কিছুটা ব্যতিক্রম, কারণ জানালেন বাফুফে সভাপতি তারেক রহমান সাহেব পরিষ্কারভাবে বারে বলছে যে ক্রীড়া এবং ক্রীড়াবিদদেরকে রাজনীতিক বাইরে রাখতে হবে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। শুরু করে দিয়েছি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গুপ্তরা স্বৈরাচারের মতোই নতুন জালিম। তারা ক্ষমতা পেলে দুর্বিষহ হবে জনজীবন। একটি দলের বিরুদ্ধে ভুয়া ব্যালট ছাপানোর অভিযোগ তারেক রহমানের। মানুষের চাহিদার চেয়েও বেশি করবে বিএনপি, শুক্রবার ইশতেহার ঘোষণা। নেতার আগে জনতাকে প্রাধান্য দিয়ে দেশ গড়ার আশা জুবাইদা রহমানের। দেশের সবচেয়ে মজলুম সংগঠন জামাত, দাবি আমিরের। একটি দলের বিরুদ্ধে হুমকি ধামকির অভিযোগ। অভিযুক্ত ধরা পড়ায় হ্যাকের সত্যতা প্রকাশ হওয়ার দাবি। জামাত ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের 5 ঘন্টার পারিশ্রমিক দেবে প্রতিষ্ঠান, বাকি 3 ঘন্টার ভর্তুকি দেবে সরকার। জুলাই সনদ বাস্তবায়ন সহ 41 দফা ইশতেহার ঘোষণা দলটির। এই ছিল ভোরের সময়। সকালের সময় সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ কাজল। সকালের সময় নিয়ে আসি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সবার।